আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? উদ্ভিদ শারীরতত্ত্ব দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে প্রচ্ছেদন পরবর্তী যে অংশ, মানে সালোক সংশ্লেষণ পুরোপুরি শেষ করা। তো এই অধ্যায়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই সালোক সংশ্লেষণ সম্পর্কে। এইচএসসি লাইফে এটার মধ্যে অনেক পড়া, চিত্র আঁকা সহ ক্যালভিন চক্র, তারপর হচ্ছে C4 চক্র, এগুলোর মধ্যে অনেক চিত্র আঁকতে হয়, প্লাস হচ্ছে ফটো সিস্টেমের বিষয়গুলো অনেক ডিপলি বুঝতে হয়। কিন্তু মেডিকেলে প্রশ্ন কমন পাওয়ার জন্য, মেডিকেলের জন্য কিছু প্যাটার্ন আছে অধ্যায়, বিশেষ করে এই পার্টটা আর শ্বসন পার্টটা, সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে তোমার বুঝতে হবে যে পড়া কীভাবে কমাইতে হবে। মোটামুটি তুমি যদি 5 থেকে 6 পেজের মধ্যে, মানে নোট করে যদি 5 থেকে 6 পেজের মধ্যে এই সালোক সংশ্লেষণ গুছায় ফেলতে পারো, তো তুমি চিন্তা করো তোমার পরীক্ষার আগে রিভিশন দেওয়া কতটা সহজ হবে। তো আজকে আমার টার্গেট হচ্ছে এই পার্টটাকে যতটা ছোট করা যায়, সালোক সংশ্লেষণে যতটা কাটসাট করে, যতটুকু সহজভাবে বোঝানোর মাধ্যমে, যতটুকু ছক করার মাধ্যমে তোমার পড়া অনেক ছোট হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। আমার কথা বুঝতে পারছো? এবং অবশ্যই আমরা বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব, যেসব জায়গায় বেসিক লাগবে বেসিক তো দেবই। ওকে, তো আমরা ক্লাস শুরু করতেছি। আশা করি ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে। তো টপিকের নাম হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তো শব্দ ভাঙা থেকে শুরু করে আমি হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। তো অধ্যায়ের বা টপিকের নাম থেকে আমাদের পড়াশোনা শুরু, ঠিক আছে? সালোক সংশ্লেষণ, ঠিক আছে? এইটাকে আমরা ইংলিশে বলতেছি ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, দেখো, ফটো মানে হচ্ছে আলো, ঠিক আছে? ফটো মানে হচ্ছে আলো। কিসের আলো? সূর্যের আলো। সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ করা বা তৈরি করা বলতে পারো। তাহলে সূর্যের আলোর সাহায্যে যখন আমরা কিছু তৈরি করতেছি, তার নাম কি দিছে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তো কি তৈরি করতেছি একটু বোঝার চেষ্টা করি আমরা। বাতাসে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে। এছাড়াও মাটি থেকে উদ্ভিদ কি করতেছে? পানি নিচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে বিক্রিয়া করে সূর্যালোকের সাহায্যে, ঠিক আছে? সূর্যালোকে যে সূর্যের আলোর সাহায্যে দিনের বেলা, যেহেতু সূর্যের আলো লাগতেছে, তার মানে এই প্রসেসটা কখন হবে? দিনের বেলা হবে, রাতের বেলা কিন্তু হবে না। আচ্ছা, তো সূর্যের আলো বোঝানোর জন্য আমি ধরো এই যে সূর্য আইকনটা দিলাম। এবং সূর্যের আলোর একটা এরকম বিক্রিয়ার জন্য কতটুকু ফোটন কণা লাগে যদি বলি? 50 থেকে 60 ফোটন কণা লাগে। ফোটন কণা মানে কি? ওই যে সূর্যের যে আলো, এটার মধ্যে একক, সূর্যের আলোর একককে আমরা বলতেছি ফোটন কণা। প্যাকেট ব্লক ফিজিক্সের মধ্যে পড়ছো। আর এই যে পুরো প্রসেসটা, এটা হচ্ছে পাতার মধ্যে হয়, ক্লোরোফিলের মাধ্যমে হয়। তাহলে এখানে আমাদের আরেকটা সাহায্যকারী প্রভাবক বলতে পারি ক্লোরোফিল। এর সাহায্যে কি করে? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু আমরা বলতেছি। উদ্ভিদ কি করে? শর্করা তৈরি করে, গ্লুকোজ C6H12O6। পাশাপাশি সে অক্সিজেন তৈরি করে, পাশাপাশি সে হচ্ছে পানি তৈরি করে। তুমি পাশাপাশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। অক্সিজেন প্লাস হচ্ছে পানি, ঠিক আছে? অক্সিজেন প্লাস হচ্ছে পানি। ওকে, এখন ঝামেলা কোন জায়গায়? এই বিক্রিয়া তো আমরা মোটামুটি সবাই ছোটোবেলা থেকে পারি। ঝামেলা হচ্ছে এখানে কত অণু বসবে, পাশাপাশি কত অণু বসবে। তো এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা সম্ভবত 2021 সালের দিকে আসছিল। তো আমার বন্ধু হচ্ছে সাকসেসফুলি এটা ভুল করে আসছে। খুবই সহজ একটা প্রশ্ন না? খুবই সহজ একটা প্রশ্ন। সালোক সংশ্লেষণ বিক্রিয়া নিরীহ একটা বিক্রিয়া, বাট প্রশ্নটা এরকম আসে যে ফটোসিনথেসিস বিক্রিয়ায় কত অণু অক্সিজেন তৈরি হয়, কত অণু পানি তৈরি হয়, কত অণু পানি লাগে, কত অণু কার্বন ডাইঅক্সাইড লাগে। আমার কথাটা কি বুঝতে পারতেছো কিনা? তো এটা কিভাবে মনে রাখতে পারি? তুমি দেখো, প্রথমে এখানে 6 বসায় দিলা, এখানে কত বসাইলা? 6 বসায় দিলা। তাহলে এই পাশে দেখো কয়টা? 6টা কার্বন আছে। এই পাশেও দেখো যে 6টা কার্বন। তাহলে এখানে কোনো ঝামেলা নাই। আমার কথাটা বুঝতে পারছো কিনা? প্রথমে তুমি কার্বনের পাশে 6 বসায় দিলা, কার্বনের পাশে 6 বসায় দিলা, 6 দুগুণে 12 বসায় দাও। প্রথমে 6, 6 দুগুণে 12, বাকি যত জায়গা আছে সব জায়গায় 6 বসায় দাও। তো যখনই তোমার সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন আসবে গ্লুকোজ কয় অণু? 1 অণু, বাকি সবগুলা 6 অণু, শুধুমাত্র পানি কি 12 অণু, ঠিক আছে? এইটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মেন্টর আপুও কিন্তু ক্লাসে চলে আসছে। হ্যাঁ, তোমাদের মেন্টর আপুও কিন্তু ক্লাস করতেছে। ওকে,
এই বিক্রিয়া থেকে কোনটা কত অণু লাগে বুঝতে হবে। ওকে, তো এখান থেকে ক্লোরোফিল তৈরিতে কোন অণু বা কোন মৌল কাজে লাগে বলো, তোমরা কমেন্ট করো। ক্লোরোফিল তৈরিতে কোন মৌল কাজ করে, গত ক্লাসে পড়াইছি। তাহলে এই বিক্রিয়াটা আমরা মোটামুটি বুঝলাম। একটা কথা আমরা শুরুতে বলছি যে এই যে সালোক সংশ্লেষণ এটা কিসের সাহায্যে হচ্ছে? সূর্যের আলোর সাহায্যে হচ্ছে, সূর্যের আলো। তো তুমি যদি বেশি বেশি সূর্যের আলোতে যাও তোমার কি হবে? সানবার্ন হবে না? তুমি যদি বেশি সময় সূর্যের আলোতে যাও তোমার কি হবে? সানবার্ন হবে। বার্ন থেকে মনে রাখবা বার্নেস, বার্ন থেকে কি মনে রাখবা? বার্নেস। তো তুমি বইয়ে দেখতে পাবা যে আমাদের এই যে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস যে শব্দটা, এটা সর্বপ্রথম কে ব্যবহার করছে? বার্নেস। কিভাবে মনে রাখবা? সূর্যের আলোতে গেলে কি হবে? ত্বক কি পুড়ে যাবে, সানবার্ন হবে, সানবার্ন হবে। তার মানে এটা হচ্ছে বার্নেস। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয়, এই যে পুরো বিক্রিয়াটা এটা কোথায় হচ্ছে? এই পুরো বিক্রিয়াটার বা সালোক সংশ্লেষণের বিক্রিয়াটার স্থান কোথায় বলো? স্থান হচ্ছে পাতায়, তাই না? স্থান হচ্ছে পাতায় বা সবুজ অংশে, পাতায় বা সবুজ অংশে। তো এই যে সালোক সংশ্লেষণের স্থান, এটা বইয়ে আমাদের সুন্দর একটা ভাষা ব্যবহার করছে। ঠিক আছে, বইয়ে ব্যবহার করছে অঙ্গ। সালোক সংশ্লেষণের অঙ্গ কোনটি? সরাসরি প্রশ্ন আসবে। অঙ্গ যখন পড়া হয়ে যাবে তখন নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করতে পারে অঙ্গাণু কোনটি? তো পাতার কোন অংশ? পাতার কোন অংশ? আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে ক্লোরোপ্লাস্টের কোন জায়গা? এইটা হচ্ছে সালোক সংশ্লেষণের স্থান। আমি আবারও বলতেছি, যখন অঙ্গ বলবে তখন আনসার করবা পাতা, অঙ্গাণু বললে আনসার করবা ক্লোরোপ্লাস্ট, আর স্থান বললে আনসার করবা ক্লোরোপ্লাস্টের কোন জায়গাটা? ক্লোরোপ্লাস্টে হচ্ছে থাইলাকয়েড। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের হচ্ছে থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্ট যদি এরকম দেখতে হয়, এখানে এই যে থালার মতো কিছু অংশ থাকে, এর নাম হচ্ছে থাইলাকয়েড। তাহলে এই জায়গাটার মধ্যে কি হচ্ছে? এই জায়গাটার মধ্যে সালোক সংশ্লেষণ হচ্ছে। বুঝতে পারছো থাইলাকয়েড কোন জায়গাটা? এছাড়াও আরেকটা জিনিস তোমার লাগে, এই থাইলাকয়েডের গায়ে লাগানো থাকে কিছু কোয়ান্টোসোম। ঠিক আছে, থাইলাকয়েডের গায়ে কি লাগানো থাকে? কোয়ান্টোসোম বা ফটো সিস্টেম। এটার মধ্যে আমরা সামনে আসব, কোয়ান্টোসোম বা ফটো সিস্টেম। এটা আমি স্টার দিলাম কারণ এটা একটু পরে আলোচনায় আসবে। বুঝতে পারছো, থাইলাকয়েড থেকে এই পড়াটা লাগবে সামনে। তাহলে আমি শুরুতে কি কি কথা বলছি আশা করি ক্লিয়ার। এখন আমাদের একটা পড়া, সেটা হচ্ছে এই যে বললাম সালোক সংশ্লেষণের জন্য অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে এই ক্লোরোপ্লাস্ট কাদের মধ্যে থাকে? আমার কথাটা বুঝতে পারছো কিনা? সালোক সংশ্লেষণের জন্য অঙ্গাণু কি বললাম? ক্লোরোপ্লাস্ট। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট কাদের থাকে? ক্লোরোপ্লাস্ট কাদের থাকে? তো আমি ইচ্ছা করে একটু চাপাচাপি করে লিখতেছি, কথা বুঝতে পারতেছো কিনা? আমার টার্গেট তুমি কিভাবে বইয়ে নোট করবা সেটা সাজায় দেওয়া। তুমি বইয়ে আমি যেভাবে লিখতেছি ঠিক সেমনি নোট করবা, অল্প জায়গায় নিয়ে আসবা যাতে রিভিশন সহজে দিতে পারো। আচ্ছা, তো আমরা বোটানি বইয়ের সিরিয়ালটা অবশ্যই জানি। বোটানি বইয়ের সিরিয়ালটা কি? আমাদের হচ্ছে শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, ঠিক কিনা জানি কিনা? তো ওই যে আমাদের শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি, তাই তো? নগ্নবীজি এবং আবৃতবীজি, এই তো বইয়ের সিরিয়াল। পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। অনুন্নত থেকে উন্নতর দিকে, অনুন্নত থেকে উন্নতর দিকে, রাইট? আচ্ছা, আমি একটু সিরিয়ালটা মডিফাই করে ছত্রাকটা উপরে দেব, শৈবালটা নিচে দেব, একই, এছাড়া আর কিছু না। মানে পঞ্চম অধ্যায়ে একটু উল্টাভাবে লিখলাম আর কি। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস বুঝতে হবে তোমার, এই যে প্রথম যেটা দেখতেছো ছত্রাকের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু এই যে বাকি যা দেখতেছো, মস মানে কি? রিক্সিয়া, তারপর হচ্ছে মার্চেনশিয়া, ঠিক আছে,
মস মানে হচ্ছে ব্রায়োফাইটা, মস মানে হচ্ছে ব্রায়োফাইটা, ফার্ন মানে হচ্ছে টেরিডোফাইটা। আশা করি সবাই জানো এগুলা, ঠিক আছে। এই যে দেখতেছো শৈবাল থেকে শুরু করে বাকি সবার মধ্যে কি আছে? ক্লোরোপ্লাস্ট কিন্তু আছে, রাইট? ক্লোরোপ্লাস্ট কিন্তু আছে। এছাড়াও আরেকটা শৈবাল আমরা চিনি নীলাভ সবুজ শৈবাল নামে, নীল কালি দিয়ে লিখতেছি, নীলাভ সবুজ শৈবাল, যা কিনা আসলে কি সায়ানো ব্যাকটেরিয়া, তাই না? যা কিনা আসলে সায়ানো ব্যাকটেরিয়া। তো এগুলার মধ্যে সরাসরি ক্লোরোপ্লাস্ট না থাকলেও, এই যে যেটা বললাম সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে সরাসরি ক্লোরোপ্লাস্ট না থাকলেও এগুলোর মধ্যে পিগমেন্ট থাকে, বুঝতে পারছো? মানে শালক সংশ্লেষণকারী কি থাকে? পিগমেন্ট থাকে, এটার মধ্যে পিগমেন্ট থাকে। তার মানে এটাও কি করতে পারে? শালক সংশ্লেষণ করতে পারে। আবৃতবীজী পারে, নগ্নবীজী পারে, ফার্ন পারে, মস পারে, শৈবাল পারে। আমার কথা বুঝতে পারছো? তাহলে ছত্রাকের নিচে যারা, এদের সবাই কি করতে পারবে? শালক সংশ্লেষণ করতে পারবে, ঠিক আছে। এখন তুমি বই থেকে উদাহরণ দেখলে আশা করি ক্লিয়ার হবা, বই থেকে উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। আমি দেখাই দিই, আজকে শালক সংশ্লেষণ পড়াবো, ঠিক আছে? আজকে শুধু শালক সংশ্লেষণ পড়াবো। আচ্ছা, তো দেখো আমি কি পড়াইলাম একটু দেখাই দিই, কি পড়াইলাম একটু দেখাই দিই। এই দেখো শালক সংশ্লেষণের অঙ্গ কোনগুলা, জায়গা কোনগুলা পড়াই দিচ্ছে এবং কোথায় থাকে। তাহলে কোথায় থাকে দেখো, সবুজ শৈবাল বুঝছো, ব্রায়োফাইট বুঝছো, টেরিডোফাইট বুঝছো, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম বুঝছো কিনা? এগুলা বুঝছো কিনা? সায়ানোব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল, এটার মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই, তবে পিগমেন্ট থাকে। দেখো কথা ক্লিয়ার কিনা? আমার কথা একদম ক্লিয়ার কাট থাকা উচিত। এরপর দেখো সবুজ শৈবাল বুঝছো, রিক্সিয়া, মার্টিনশিয়া সহ সকল ব্রায়োফাইটসের দেহে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। আমার কথা কি ক্লিয়ার? ওকে, এই যে অঙ্গ অঙ্গানুস্থান ক্লিয়ার, অঙ্গ অঙ্গানুস্থান ক্লিয়ার, বুঝতে পারছো? এখন আমরা এই রঞ্জক পদার্থের মধ্যে যাব, ঠিক আছে। এই পেজটা তুমি আমি যেভাবে নোট করছি খাতায় প্রয়োজনে খাতাটা পাশ করে এভাবে নোট করবা, এক পেজে যেন বইয়ের 2 পেজের পড়া হয়ে যায়। আচ্ছা, নেক্সট আমরা 2 নাম্বার পেজে এখন প্রথমেই শালক সংশ্লেষণের জন্য যে রঞ্জকগুলো আছে রঞ্জকগুলা পড়া শেষ করব। এই রঞ্জকের মধ্যে বেশ ভালো রকমের পড়া আছে, যেমন যদি আমি বলি ক্লোরোফিল, অবশ্যই এটা প্রধান হবে, তাই না? ক্লোরোফিল এ। এরপরে যদি বলি ক্লোরোফিল বি, এটাও ক্লোরোফিল একটা টাইপ। এরপরে আছে ক্যারোটিনয়েড, কি আছে? ক্যারোটিনয়েড। এছাড়াও আছে ফাইকোবিলিন, কি আছে? ফাইকোবিলিন। এর মধ্যে যেটা হচ্ছে ক্লোরোফিল এ দেখতেছো, এটা হচ্ছে মেইন বা প্রধান পিগমেন্ট তুমি বলতে পারো। পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক, ঠিক আছে? রঞ্জক মানে হচ্ছে পিগমেন্ট। আর এই যে এগুলো দেখতেছো এগুলো হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট। অ্যান্টেনা পিগমেন্ট মানে সাহায্যকারী পিগমেন্ট। এগুলা কি করে? ক্লোরোফিল এ কে সাহায্য করে। আমার কথা বুঝতে পারছো? এই যে ক্যারোটিনয়েড, এর 2টা অংশ, ক্যারোটিনয়েডের 2টা অংশ, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। কথাটা মনোযোগ দিয়ে শুনো, এগুলা থেকে প্রশ্ন আসে। ক্যারোটিন আর হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিন মানে ক্যারট, গাজর অবশ্যই শুনছো। ক্যারোটিন ক্যারট মানে হচ্ছে গাজর। তাহলে বলো গাজরের রং কি? গাজরের রং হচ্ছে কমলা, তার মানে ক্যারোটিন হচ্ছে কমলা রঙের জন্য, কমলা। জ্যান্থোফিল এটা হচ্ছে হলুদ রঙের, ঠিক আছে? এই কালারগুলো কিন্তু খুব আসে, লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত সমস্যা নাই। এখন আমাদের ফাইকোবিলিনের মধ্যে 2টা অংশ আছে। ফাইকোবিলিনের মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে ফাইকোএরিথ্রিন, আরেকটা হচ্ছে ফাইকোসায়ানিন। ঠিক আছে? তো দেখো সায়ানিন নীল, তার মানে ফাইকোসায়ানিন নীল রঙের জন্য দায়ী। আর এরিথ্রো মানে হচ্ছে লাল, তোমরা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকার কথা শুনছো, তাহলে এরিথ্রিন মানে হচ্ছে লাল। তাহলে যেটা হচ্ছে লাল সেটা কোথায় থাকবে? যেটা লাল সেটা কোথায় থাকবে? লোহিত শৈবালের মধ্যে থাকবে। তাহলে এটা কোথায় পাওয়া যায়? লোহিত শৈবালের মধ্যে পাওয়া যায়।
আর যেটা হচ্ছে ফাইকোসায়ানিন, এটা হচ্ছে কি নীল। তাহলে নীল কোথায় থাকবে? নীলাভ সবুজ শৈবালের মধ্যে থাকবে। আমার কথা কি ক্লিয়ার? সব বইয়ের লাইন আমি জাস্ট সাজায় দিচ্ছি। ফাইকোসায়ানিন কোথায় থাকবে? নীলাভ সবুজ শৈবালের মধ্যে থাকবে। ওকে, ক্লিয়ার। এই যে বললাম ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আলো শোষণ করে, ঠিক আছে? এগুলো আলো শোষণ করে। তাহলে মনে করো উপরে সূর্য থেকে আলো আসতেছে, হ্যাঁ, মনে করো এখানে সূর্য, এটা সূর্য থেকে গাছের মধ্যে আলো আসতেছে, হ্যাঁ, সূর্য থেকে গাছের মধ্যে আলো আসতেছে। গাছের এখানে কি আছে? পাতা আছে। গাছের এখানে হচ্ছে পাতা আছে। তো সূর্য থেকে 100% আলো আসবে। এই 100% আলোর মধ্যে এই যে ক্লোরোফিল, পাতার মধ্যে যে আমাদের পাতার অঙ্গাণু কি? ক্লোরোপ্লাস্ট। পাতার অঙ্গাণু যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট কর্তৃক 83% আলো শোষিত হবে। ক্লোরোপ্লাস্ট কর্তৃক 83% আলো শোষিত হবে। বাকি আছে 17%। এই 17%-এর মধ্যে 12% প্রতিফলিত হয়ে যাবে। তাহলে প্রতিফলিত হবে 12%, বুঝছো? কিন্তু প্রতিফলিত হবে 12%, মানে আবার ফিরে যাবে, এভাবে ঘুরে যাবে। আর 5% প্রতিসারিত হবে, মানে এরকম চলে যাবে। প্রতিসারিত হবে 5%। তাহলে 17%-এর হিসাব পাইছো, মোট 100% হিসাব হয়েছে। এখন এই যে ক্লোরোপ্লাস্ট কর্তৃক 83% শোষিত হয়েছিল, পুরোটা কি কাজে লাগে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়? আনসার হচ্ছে না। তাহলে কতটুকু কাজে লাগে? এই যে ক্লোরোফিল দেখতেছো, এই ক্লোরোফিল কর্তৃক মাত্র 0.5 থেকে 3.5% শোষিত হয় বা কাজে লাগে। কথা কি বুঝতে পারছো? মানে 100%-এর মধ্যে 83% কিন্তু ক্লোরোপ্লাস্টে গেছে, বাট এখান থেকে মাত্র 0.5 থেকে 3.5% কি ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়। কথা কি ক্লিয়ার? এগুলো হচ্ছে প্রশ্ন। আমি যা বলতেছি প্রত্যেকটাই একটা প্রশ্ন, কি এক একটা প্রশ্ন। আচ্ছা, এখন এই যে আমরা বলতেছি যে রঞ্জক মানে হচ্ছে রং, তো নেক্সট পড়া আসবে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় কোন রঙে, ঠিক আছে? তো আমাদের এভাবে সাজাবা যে সালোক সংশ্লেষণ যদি যুগ্ম হিসেবে বলি, আমরা কি জানি যে বেনিয়াসহ কলা, তাই না? বেনিয়াসহ কলা, প্রথম দুইটা বেনি, শেষের দুইটা কলা, ঠিক আছে? এগুলাতে ভালো হয় সালোক সংশ্লেষণ, বেনি আর কলাতে ভালো হয়। তবে সবচেয়ে ভালো হয় যদি বলে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেশি হয় হচ্ছে, আমি কোন কালার দিয়ে লিখতেছি আশা করি বুঝতে পারছো, লাল বর্ণের আলোতে, ঠিক আছে? নেক্সট একটা প্রশ্ন মনের মধ্যে তৈরি হয় যে সবচেয়ে বেশি যদি হয় লাল বর্ণের আলোতে, সবচেয়ে কম হয় কোন রঙে? তো মাথায় রাখবা সবচেয়ে কম, আমি যেই রং দিয়ে লিখতেছি আশা করি বুঝতে পারছো, সবচেয়ে কম হয় সবুজ রঙে, সবুজ বর্ণের আলোতে। এটা হচ্ছে আলিম স্যারের তথ্য, ঠিক আছে? এটা হচ্ছে আলিম স্যারের তথ্য, অবশ্যই পড়ে রাখবা। সবুজ বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে কম হয়, আর লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ কি সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? এই পড়াটা লাগবে, এটা গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এখন এই যে সালোক সংশ্লেষণের কথা বলতেছি, এটা দরকারটা কি মনে আছে? এটা দরকারটা কি ছিল? কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে শর্করা, অক্সিজেন এবং পানি তৈরি করা উপজাত হিসেবে। এই যেগুলা শর্করা বাদে বাকি যে দুইটা, এগুলোকে বলা হয় উপজাত। কি বলা হয়? এগুলোকে উপজাত বলা হয়। উপজাত মানে কি? মূল দরকার ছাড়াও যেটা বের হয়। যেমন দেখবা সাবান তৈরির যে কোম্পানিগুলো আছে, এদের প্রত্যেকেরই দেখবা গ্লিসারিন তৈরির প্রোডাক্টও আছে। আমার কথাটা বুঝো, মানে যারা সাবান বানায়, মেশিন দিয়ে ফ্যাক্টরিতে যারা সাবান বানায়, তারা দেখবা গ্লিসারিনও বানায়। কিভাবে? সাবান তৈরির বিক্রিয়াতে উপজাত হিসেবে গ্লিসারিন তৈরি হয়, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। বুঝতে পারছো কি না? উপজাত। তো না চাওয়া সত্ত্বেও যেটা তৈরি হয় মূল প্রোডাক্টের বাইরে, মূল প্রোডাক্টটা সাবান, উপজাত হচ্ছে গ্লিসারিন। একইভাবে মূল প্রোডাক্ট হচ্ছে শর্করা, উপজাত হচ্ছে অক্সিজেন এবং পানি।
তাহলে এই প্রশ্নটা কিন্তু আসে যে উপজাত কোনটা, সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় উপজাত কোনটা। ঠিক আছে, ওকে। তো এই যে আমি কথাটা বললাম যে শর্করা তৈরি হয়, কি তৈরি হয়? শর্করা তৈরি। শর্করা তো এমনি এমনি তৈরি হবে না। এই কার্বন ডাইঅক্সাইডটাকে কি করতে হবে? কার্বন ডাইঅক্সাইডটাকে আত্তীকরণ করতে হবে। আত্তীকরণ মানে কি? এটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটাকে কি করতে হবে? ব্যবহার করে বা বিজারণ করে, যদি তোমাদের কেমিস্ট্রি ভাষায় বলি, কার্বন ডাইঅক্সাইডটাকে বিজারণ করে তারপরে কি তৈরি করতে হবে? এই শর্করাটা তৈরি করতে হবে, রাইট? বিজারণ তো আর এমনি এমনি হবে না। বিজারণ হওয়ার জন্য শক্তি লাগবে, এনার্জি লাগবে। এই জন্য যে শক্তি মুদ্রা তার নাম হচ্ছে এটিপি এবং NADPH2। ঠিক আছে, শক্তি যে মুদ্রা তার নাম হচ্ছে এটিপি এবং NADPH2। তার মানে আমাদের চ্যালেঞ্জ একটু বেড়ে গেছে, পড়াশোনা একটু বেড়ে গেছে। আমাদের বুঝতে হবে উদ্ভিদ এই এটিপি কিভাবে তৈরি করে, উদ্ভিদ এই NADPH2 কিভাবে তৈরি করে। এরপরের চ্যালেঞ্জ হচ্ছে এই এটিপি এবং NADPH2 ব্যবহার করে সে কিভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করাটা তৈরি করে। আমার কথা বুঝতে পারছো? আমরা কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে একটু দূরে সরে যাচ্ছি, একটু আমরা সাইডে যাচ্ছি। কেন যাচ্ছি? এই প্রসেসটা বোঝার জন্য যে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরির মোট আমাদের C3 প্রক্রিয়া আছে, C4 প্রক্রিয়া আছে, বাট এর আগে যে প্রক্রিয়াটা এটিপি কোত্থেকে আসলো, NADPH2 কোত্থেকে আসলো, এটাও কিন্তু জানা দরকার। এই জন্য সালোক সংশ্লেষণের প্রক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। আমি এটাকে বলবো মেকানিজম। মেকানিজমে কি আছে? মেকানিজমে কি আছে? আলোক নির্ভর অধ্যায়, আলোক নির্ভর অধ্যায়, আরেকটা আছে আলোক নিরপেক্ষ অধ্যায়। ঠিক আছে, আলোক নিরপেক্ষ অধ্যায়। তো কথা হচ্ছে এই আলোক নির্ভর অধ্যায় যেটা, এখানে কি কি কাজে লাগে, এখানে কি কি তৈরি হয় যদি বলি, তৈরি হয় এটিপি এবং NADPH2। আর আলোক নিরপেক্ষ অধ্যায় কি তৈরি হয়? সহজ কথা, শর্করা তৈরি হয়। আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে কি কি আছে? আমাদের যে C3 চক্র বা ক্যালভিন চক্র, C4 চক্র বা হ্যাচো স্ল্যাক চক্র এবং হচ্ছে ক্যাম যেটা আছে, এটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। আর এই যে আলোক নির্ভর অধ্যায় এটিপি আর NADPH তৈরির জন্য আমাদের ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর হেল্প নিতে হয়। এই ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর হেল্প নিয়ে আমাদের হচ্ছে দুইটা প্রসেস আছে। আমাদের হচ্ছে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে আমার বেসিকটা একটু বুঝতে হবে, আমরা এগুলো কেন পড়তেছি, চক্রীয় এবং অচক্রীয় আমরা কেন পড়তেছি বুঝতে হবে। আমার কথা বুঝতে পারছো? আমরা এগুলো পড়তেছি এটিপি ও NADPH2 কিভাবে তৈরি হয় সেটা বোঝার জন্য। আর C3 C4 চক্র আমরা কেন পড়তেছি, শর্করা কিভাবে তৈরি হয় সেটা বোঝার জন্য। বুঝতে পারছো? এবং এই যে অচক্রীয় চক্রীয় এই স্টেপগুলো ফিল আপ হওয়ার জন্য আমাদের হেল্প নিতে হয় কার? হেল্প নিতে হয় ফটোসিস্টেম 1, যাকে আমরা বলি PS1, আর ফটোসিস্টেম 2। ঠিক আছে, PS2। এই দুইটারও কিন্তু ডিটেলস পড়তে হয়, এই দুইটারও পার্থক্য পড়তে হবে ছক করে, এই দুইটারও পার্থক্য পড়তে হবে ছক করে, এবং এই দুইটারও পার্থক্য পড়তে হবে ছক করে। যে সামনে আমাদের মোট 3টা ছক তো হবেই, আরও একটা ছক হবে C3 চক্র যে সকল উদ্ভিদে হয়, C3 উদ্ভিদের মধ্যে, এবং C4 চক্র যে সকল উদ্ভিদে হয় সেই C4 উদ্ভিদের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে মোট 4টা ছকের মাধ্যমে সামনে পড়া কমপ্লিট হবে। কথা ক্লিয়ার? এই পর্যন্ত যা যা আলোচনা করলাম ক্লাসের আউটলাইন দিয়ে দিছি, বুঝছো কিনা এই পর্যন্ত জানো? তো আমাদের এখনকার প্রসেসের নাম হচ্ছে আলোক নির্ভর অধ্যায়। ঠিক আছে, আলোক নির্ভর অধ্যায়। তো আলোক নির্ভর অধ্যায়ে আমাদের কি বুঝতে হবে? ফটো সিস্টেম বুঝতে হবে। তো ফটো সিস্টেম বোঝার জন্য এটা যদি একটা থাইলাকয়েড হয়, মানে এটা একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে যদি থাইলাকয়েড হয়, থাইলাকয়েডের গায়ে এরকম দানাদার কিছু জিনিস থাকে। ঠিক আছে, এই যে সবুজ কালার যেগুলো আমি দেখাইলাম, এগুলার নাম হচ্ছে কোয়ান্টোসোম। ক্লাসের শুরুতে বলছিলাম এটা সামনে আলোচনা করব।
কোয়ান্টোসোম বা এই জিনিসগুলাই হচ্ছে আমরা বলতেছি ফটোসিস্টেম। ঠিক আছে, এই ফটোসিস্টেম দুই ধরনের। ফটোসিস্টেম দুই ধরনের, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। ঠিক আছে, কেন 1 2 নামকরণ করা হয় সেটা বলতেছি সামনে, সমস্যা নাই। এই ফটোসিস্টেম 1 এবং 2-তে কি হয়, তোমার হচ্ছে এই চক্রীয় এবং অচক্রীয় বিক্রিয়াগুলো হয়। এখন ঝামেলা কি জানো? ঝামেলা হচ্ছে এই ফটোসিস্টেমের কাহিনীগুলো তুমি বুঝবা না যদি না তুমি চক্রীয় অচক্রীয় বুঝো। আবারও কথাটা বলি, অনেকে তো মাথায় ঢুকবে না। মানে তুমি যদি আগে ফটোসিস্টেম পড়া পরে চক্রীয় অচক্রীয় তো যাও, মাথা ঘুরাবে। আগে চক্রীয় অচক্রীয় পড়তে হবে। কথা বুঝতে পারছো কিনা? ফটোসিস্টেমে আসবা, অবশ্যই আসবা, ফটোসিস্টেম পড়বা, বাট ফটোসিস্টেম পড়ার আগে চক্রীয় অচক্রীয় পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, চক্রীয় অচক্রীয় যাওয়ার আগে ফটোসিস্টেম বেসিক কিছু কথা আমরা বলে নিব। এই ফটোসিস্টেমে 3টা অংশ থাকে। কয়টা অংশ? 3টা অংশ। এমসিকিউ, ফটোসিস্টেমের অংশ কয়টি? 3টি। নিচের কোনটি ফটোসিস্টেমের অংশ নয়, এরকম প্রশ্ন। ঠিক আছে, তো একটা হচ্ছে আমাদের বিক্রিয়া কেন্দ্র, মানে যেখানে হচ্ছে বিক্রিয়াগুলো হবে। একটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, আরটা হচ্ছে আলোক শোষণ অংশ, আরটা হচ্ছে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠাড়া মুখস্থ, আমার সাথে সাথে মুখস্থ করো। 1 নাম্বার বিক্রিয়া কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্র, আলোক শোষণ অংশ, আলোক শোষণ অংশ, আরটা হচ্ছে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। 3টা অংশ, 1 2 3। ঠিক আছে, এই 3টা মুখস্থ। নিচের কোনটি ফটোসিস্টেমের অংশ নয়, এটা এমসিকিউ। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন, এই ফটোসিস্টেম কোথায় থাকে? কোথায় থাকে বলো? এই দেখাই দিছে এখানে, থাইলাকয়েড মেমব্রেনে। থাইলাকয়েড মেমব্রেনে এটা থাকে। কয় ধরনের ফটোসিস্টেম? 2 ধরনের, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। এই দুইটার মধ্যে এক একটা এক এক রকমের আলোর প্রতি তোমার হচ্ছে রিয়েক্টিভ। বুঝতে পারছো কিনা? একটা হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করে, আর একটা হচ্ছে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করে। ফটোসিস্টেম 1 পি 700 ন্যানোমিটারে কাজ করে, আর এটা হচ্ছে পি 680। পিতে হচ্ছে ফটোসিস্টেম, আর 680 মানে ন্যানোমিটার, ন্যানোমিটার। আর এদের নামকরণ 1 2 কিসের ভিত্তিতে হয়েছে? আবিষ্কারের ভিত্তিতে। মানে যেটা আগে আবিষ্কার হয়েছে নামকরণ করা হয়েছে 1, আর যেটা পরে আবিষ্কার হয়েছে তার নামকরণ করা হয়েছে 2। কথা বুঝতে পারছো? নামকরণ কিসের ভিত্তিতে করা হয়েছে? 1 আর 2 এর ভিত্তিতে। কোনটা আগে আসছে কোনটা পরে আসছে তার ভিত্তিতে। বুঝতে পারছো? তো আমরা এখন চলে যাব হচ্ছে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনে। ওকে, পার্থক্যের বিষয়। চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, ওকে। তো এই ছকে যাওয়ার আগে ছোট্ট 2টা কথা বলি। ফটোফসফোরাইলেশন কথাটার মানে কি দেখো? কথাটার মানে ভাঙো। ফটোফসফোরাইলেশন তার মানে আলোর সাহায্যে ফসফোরাইলেশন করা, রাইট? আলোর সাহায্যে কি করা? ফসফোরাইলেশন করা। ফসফোরাইলেশন মানে কি? এটিপি কিভাবে তৈরি হয় চিন্তা করছো কখনো? এডিপি, অ্যাডিনোসাইন ডাইফসফেটের সাথে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি বা অ্যাডিনোসাইন ট্রাইফসফেট হয়। এই প্রসেসটার নাম হচ্ছে ফসফোরাইলেশন, কারণ এখানে ফসফেট যোগ হয়েছে। এখানে কি যুক্ত হয়েছে? ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে, তাই এর নাম হচ্ছে ফসফোরাইলেশন। এবং যখন এইটা আলোর উপস্থিতিতে হবে, এই প্রসেসটা যখন আলোর উপস্থিতিতে হবে তখন তার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, হচ্ছে একটা জিনিস বুঝতে হবে। আরেকটা হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস, তো ফটো মানে আলো, তার মানে এখানে আলোর উপস্থিতিতে কিছু হচ্ছে। আলোর উপস্থিতিতে যখন ভাঙন হবে, লাইসিস মানে কি? ভাঙন। লাইসিস মানে কি? ভাঙন। কিসের ভাঙন হবে? উপস্থিতিতে। পানির ভাঙন হবে। পানির যখন ভাঙন হবে তার নাম হচ্ছে ফটোলাইসিস।
কিভাবে ভাঙবে পানি সেটাও তোমাকে জানতে হবে। পানি ভেঙে প্রোটন তৈরি হবে, ইলেকট্রন তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। কিভাবে আমি একটু বুঝাই। পানির মধ্যে কি আছে? দুইটা হাইড্রোজেন আছে না? তাহলে হাইড্রোজেনকে ভাঙলে আসলে কি আসে? হাইড্রোজেনকে যদি ভেঙে ফেলি এখান থেকে একটা ইলেকট্রন বের করে ফেলতে পারবো। ইলেকট্রন বের করলে কি হয়? একটা প্রোটন পাই, এই যে প্রোটন, এই যে ইলেকট্রন। আমার কথা কি বুঝতে পারছো? হাইড্রোজেনকে ভেঙে ফেললে কি হবে? একটা ইলেকট্রন বের হয়ে যাবে না? এই যে ইলেকট্রন, কি বাকি থাকবে? প্রোটন বাকি থাকবে, এই তো প্রোটন। আর এই যে অক্সিজেন, অক্সিজেন। তাহলে ফটোলাইসিসের ফলে কি তৈরি হয়? ফটোলাইসিসের ফলে কি তৈরি হয়? পানি ভেঙে কি তৈরি হয়? প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন। জানতে হবে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন এখন হচ্ছে এদের ছকের মধ্যে আসো। ছকের মধ্যে প্রথম যেটা আমরা পড়ব সেটা হচ্ছে প্রসেসটা আসলে কি, চক্রীয় ফটোফসফোরাইলেশনে আসলে কি হয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন আসলে কি হয়। P700 যেটার কথা বলছিলাম, ফটো সিস্টেম 700 যেটা, মানে ফটো সিস্টেম 1, এইখান থেকে যে ইলেকট্রনটা নিক্ষিপ্ত হয়, ফটো সিস্টেম 1 মানে P700 থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন, তোমার কোনো চিত্র বুঝতে হবে না, কোনো কিছু ভিজুয়ালাইজ করতে হবে না। আমার কথাটা বুঝো, এমনি থেকে এমসিকিউ আনসার করতে পারবা। চিত্র বুঝা মেমোরাইজ করে এটা আসলে মুখস্থ করে পারবা না, টিকতে পারবা না। বুঝতে পারছো? এটা তোমার প্রথমত হচ্ছে পড়া একটা অধ্যায় না, পড়া হিউজ অধ্যায়। পরে পরীক্ষার হলে 1 মিনিটের মধ্যে চিত্র মেমোরাইজ করে আনসার করতে পারবা না তুমি। ঠিক আছে, আমি যেভাবে ট্রিক দিয়ে পড়াচ্ছি ভাবে পড়ো। P700 থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন ফিরে আসে, ফিরে আসে। দেখো চক্রীয় মানে কি? চক্রাকার। আমরা পর্যাবৃত্ত গতি পড়ছি না? চক্রীয় মানে কি? যখন ফিরে আসে তখন তার নাম চক্রীয়। তার মানে বুঝতে পারছো কিনা? P700 থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন ফিরে আসে। আচ্ছা, P700 মানে কি? এখানে কোন ফটো সিস্টেম? P700 মানে কি? কোন ফটো সিস্টেম? ফটো সিস্টেম 1, কারণ ফটো সিস্টেম 1-এ কি ছিল? 700 ছিল। অচক্রীয় মানে কি? ফিরে আসে না। তার মানে পিস এখানে কিন্তু 680, কারণ কি? ফটো সিস্টেম 2। 680 থেকে নিক্ষিপ্ত ইলেকট্রন ফিরে আসে না, ফিরে আসে না। তাহলে প্রশ্ন হচ্ছে যদি ফিরে না আসে কই যায়? P600 মানে কি? ফটো সিস্টেম 2। P600 মানে কি? ফটো সিস্টেম 2 না? তাহলে ফটো সিস্টেম 2 থেকে যদি ফিরে না আসে ইলেকট্রনটা কই যায়? ইলেকট্রনটা ফটো সিস্টেম 1 এর কাছে যায়। তার মানে ফটো সিস্টেম 1 এবং 2 দুইটাই কোথায় থাকে? অচক্রের মধ্যে থাকে। আর চক্রের মধ্যে একটাই যথেষ্ট, কারণ কি? এখানেই ফেরত আসে। যখন ঘুরে 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 এখানেই ফেরত আসবে তখন তো দুইটার দরকার নেই, একটা দিয়ে যথেষ্ট। কথা কি বুঝছো? টেকনিকটা কি বুঝছো কীভাবে বলছি? এখন 3টা পয়েন্ট একসাথে, 3, 4, 5, পানি, অক্সিজেন, বিজারণ। 3টা পয়েন্ট একসাথে, পানি, অক্সিজেন, বিজারণ। রাইট? আচ্ছা, তো এই একটা জিনিস শুধু মাথায় রাখো, পানির যেই বিষয়, পানি কোথায় থাকে, পানি কোথায় থাকে, এই একটা জিনিস শুধু মাথায় রাখবা। পানি থাকে অচক্রিয়র মধ্যে, অচক্রিয় ওয়াটার, অচক্রিয় ওয়াটার। আমার কথাটা বুঝতে পারতেছি কিনা? আবার বলতেছি, টেকনিকটা আবার বলতেছি। অচক্রিয় ওয়াটার, অচক্রিয় ওয়াটার। তার মানে অচক্রিয়র মধ্যে পানি থাকে। পানি থাকে মানে কি? এখানে ফটোলাইসিস হয়। অচক্রিয় মধ্যে পানি থাকে, তার মানে এখানে ফটোলাইসিস হয়। ফটোলাইসিস হয়ে অক্সিজেন তৈরি হয়, এখানে অক্সিজেন তৈরি হয় না। ওইখানে হাইড্রোজেনের প্রভাবে, ফটোলাইসিসের ফলে হাইড্রোজেন তৈরি হয় না। তাহলে এখানে বিজারণ হয়, এখানে বিজারণ হয় না। দেখো বুঝছো কিনা? আনসার করতে আবার এখন এমসিকিউ। চিত্র আইকা আমি তোমাকে আধা ঘন্টা পড়ানো ভালো, নাকি এই যে টেকনিক দিলাম এটা পরে এখন বুঝছো, এখান থেকে তুমি এমসিকিউ আনসার করতে পারবা? যদি এটা বুঝে থাকো তাহলে একটা জিনিস ক্লিয়ার করো যে ফটো সিস্টেম 1 এটা কিন্তু দুই জায়গাতেই কমন। রাইট? মানে চক্রীয়র মধ্যে ফটো সিস্টেম 1 আছে, অচক্রীয়র মধ্যে ফটো সিস্টেম 1 আছে, বাট ফটো সিস্টেম 2 শুধুমাত্র অচক্রীয়তেই পাওয়া যায়। তাহলে এখন তুমি
ফটো সিস্টেম 1 এবং 2 এর ছকও বানাইতে পারবা, তো বানাই ফেলি চলো। তো এখানে দেওয়া পার্থক্যের বিষয় ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। তো বলো ফটো সিস্টেম 1 যে দুইটার মধ্যে কমন মনে আছে, ফটো সিস্টেম 1 দুইটার মধ্যে কমন মনে আছে, তাহলে এটা কোথায় অংশগ্রহণ করে? 1 2 3 4, 4 নাম্বার পয়েন্টটা লেখো অংশগ্রহণ। আমি সহজগুলো আগে লিখে দিচ্ছি। অংশগ্রহণ চক্রীয় এবং অচক্রীয় উভয়। এখান থেকে প্রশ্ন আসছিল, ম্যাথ সম্ভবত 2022-এ প্রশ্ন আসছিল পার্থক্যের ছক থেকে, আলিম স্যারের বই, তো মাথায় রাখতে হবে, এগুলো পড়তে হবে। আর এটা হচ্ছে শুধুমাত্র অচক্রীয়, ঠিক আছে। এরপরে অবস্থান, আমরা অলরেডি অবস্থান পড়ছি যে থাইলাকয়েড মেমব্রেনে, আমরা অবস্থান কোথায় পড়ছি? থাইলাকয়েড মেমব্রেনে। বাট একটা কনফিউশন থেকে যায় যে থাইলাকয়েডের ভিতরে মেমব্রেন না বাইরের মেমব্রেনে, বা মেমব্রেনের ভিতরের তলে না বাইরের তলে। তো যেটা 1 এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনের, থাইলাকয়েড মেমব্রেনের বাইরের তলে। তো মনে রাখবা বাইরে থেকে তো ভিতরে যায়, বাইরে থেকেই তো ভিতরে যায়। 1 2 বাইরে থেকে ভিতরে, 1 2 বাইরে থেকে ভিতরে, কথা ক্লিয়ার? ভিতরের তলে। এগুলো কিন্তু বইয়ের পর, আমি কিন্তু বানায় কিছু পড়াচ্ছি না, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে। 2 নাম্বার, আমরা যে বললাম যে এর বিক্রিয়া কেন্দ্র এখানে 700 ন্যানোমিটারের আলো শোষিত হয়, তাই না? তাহলে বিক্রিয়া কেন্দ্র আসলে কি? P700, আর এখানে হচ্ছে P680। বুঝতে পারছো? খুব ইজি। এরপর হচ্ছে ফটোলাইসিস কোথায় হয় কোথায় হয় না। ফটোলাইসিস এটা দেখে আনসার করতে পারবা, তোমাদের মনে আছে কিনা? ফটোলাইসিস কোথায় হয়? ফটোলাইসিস হচ্ছে অচক্রের মধ্যে হয়, রাইট? চক্রের মধ্যে হয় না। তাহলে এই যে ফটো সিস্টেম 1 এটা তো চক্রের মধ্যে আছে, তাহলে এরকম ফটোলাইসিস হয় না। কোথায় হয়? 2-তে হয়। আমার কথা বুঝতে পারছো কিনা? আমার কথাটা বুঝতে পারছো কিনা? যেটা হচ্ছে ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 2 এর মধ্যে পানিটা ভাঙে। 1 এর মধ্যে যদি ভাঙতো তাহলে তো এখানেই ভাঙতো। 1 এর মধ্যে যদি পানিটা ভাঙতো তাহলে তো এখানেই ভাঙতো, এখানে তো ভাঙে না। তার মানে কি পানিটা আসলে কোথায় ভাঙে? 1 এ নাকি 2-তে? 2-তে, কথা ক্লিয়ার? তো যেখানে পানি ভাঙবে, যেখানে পানি ভাঙবে সেখানে কি, সেখানে কি বিজারণ হবে, রাইট? ওকে। তো এরপর যদি বলি পিগমেন্টের কথা, এটা তো বললাম ফটোলাইসিসের কথা। পিগমেন্টের কথা যদি বলি, এটা ইজি আসলে। পিগমেন্টটা আসলে প্রশ্নের মধ্যে দিবে না আশা করি। 1 এর সাথে এ যাবে, ক্লোরোফিল এ, কিরে বানান, ক্লোরোফিল এ। আর এখানে হচ্ছে ক্লোরোফিল বি, মানে 1 2 AB, 1 2 AB এইটুকুই, ঠিক আছে। এরপর যদি বলি এনএডিপি বিজারণ, এনএডিপি বিজারণ, এখানে কে অংশগ্রহণ করে? ইলেকট্রন। আর ওইখানে যেহেতু পানি ভাঙছে তার মানে কি প্রোটন অংশগ্রহণ করে, পানি ছাড়া তো প্রোটন আসবে না। বুঝতে পারছো? এই হচ্ছে এখানকার পড়া। আরেকটা পড়া বাকি আছে আমাদের, কাঁচ, যে কার কাজ কি, ঠিক আছে। 7 নাম্বার কাজ পড়তে হবে। কাজ থেকে মাথায় রাখবা ফটো সিস্টেম 1 যেটা, এটা হচ্ছে এটিপি এবং এনএডিপি H2 তৈরি করে, মানে যেটা আমাদের দরকার, এটিপি এবং এনএডিপি H2। আর ফটো সিস্টেম 2 যেটা, এটা ফটোলাইসিস করে এবং এটিপি তৈরি করে। এটিপি তৈরি করে সমস্যা নেই, বাট গুরুত্বপূর্ণ কাজ যেটা ফটোলাইসিস করে, ঠিক আছে। এইটা হচ্ছে পার্থক্য। আমি যদি বই থেকে দেখাই দিই এটা কোথায় আছে, এই হচ্ছে পার্থক্য। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো? এটা তোমার পরীক্ষায় ঘুরে ফিরে বিভিন্নভাবে দিবে। এই যে ইলেকট্রন, প্রোটন, ঠিক আছে। ক্লোরোফিল এ এখানে কম, এখানে বেশি, ঠিক আছে। চক্রীয় অচক্রীয় দুইটার মধ্যেই, শুধু অচক্রীয় 700 680, একটা হচ্ছে বাইরের দিকে আর একটা হচ্ছে ভিতরের দিকে। আমার কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু এগুলো পড়ায় দিছি, ওকে। ফটোলাইসিসের সাথে যুক্ত নয়, ফটোলাইসিসের সাথে সংযুক্ত, পানি বিশ্লেষণকারী এনজাইম থাকে। বুঝতে পারছো? ওকে। 4 নাম্বারটা বুঝো নাই? অংশগ্রহণ। 4 নাম্বারটা বুঝো নাই?
ফটোসিস্টেম ওয়ান যেটা, এটা তো দুইটার মধ্যেই থাকে, চক্রীয় অচক্রীয় দুইটার মধ্যে থাকে না। আর ফটোসিস্টেম 2 শুধুমাত্র অচক্রীয় মধ্যে থাকে। বুঝতে পারছো কি না? ফটোসিস্টেম 1 কিন্তু দুইটার মধ্যে অংশগ্রহণ করে, চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন দুইটার মধ্যে অংশগ্রহণ করে, বাট ফটোসিস্টেম 2 শুধুমাত্র অচক্রীয় মধ্যে অংশগ্রহণ করে। এটাই লিখছি, এখন দেখো বুঝছো কিনা। আর এই যে ফটোফসফোরাইলেশন, এর ফলে কি হয়? এর ফলে ফসফোরাইলেশন হয়, আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন হয়। ফটোফসফোরাইলেশন মানে কি? আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন হয়। ফসফোরাইলেশন মানে কি? অ্যাটিপি তৈরি হয়। যে তুমি চক্রীয় ফটোফসফোরাইলেশন বা অচক্রীয় ফটোফসফোরাইলেশন যার কথাই বলো, আলটিমেটলি কি তৈরি হবে? অ্যাটিপি তৈরি হবে। অ্যাডিপির সাথে পিআই যুক্ত অ্যাটিপি তৈরি হবে। আর এটা হচ্ছে ফটোলাইসিস, যা শুধুমাত্র অচক্রীয়র মধ্যে হয়। রাইট? এটা লাগবে, বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই জানায় দাও। এগুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমাদের একটা পয়েন্ট পড়তে হবে যে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট P680+। এটা কেন শক্তিশালী সেটা বলতেছি, আগে এমসিকিউটা বুঝো। সবচেয়ে বেশি শক্তিশালী বায়োলজিতে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে P680+। এটা হচ্ছে এমসিকিউ। এখন বইয়ে আসো। এই যে এই জায়গাটুকু দেখলে বুঝতে পারবা, দেখা দিচ্ছে এখান থেকে। ফটোসিস্টেম 2 থেকে পানির অণুর বিভাজন ঘটে, মানে কি? ফটোলাইসিস হয়। কি তৈরি হয়? এগুলো বুঝার দরকার আছে কিনা এটা বুঝো। ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে? এবং ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন বের হয়ে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতায় চলে গেলে এই P680টা অক্সিডাইজড বা জারিত হয়, ঠিক আছে? এবং প্রচণ্ডভাবে ইলেকট্রোনেগেটিভ হয়, যার ফলে এটা শক্তি প্রয়োগ করে পানি অণুকে ভেঙে দিতে পারে। এই জন্য এটাকে বলা হয় বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। কথা বুঝতে পারছো? এটা কেন বলা হয় জিজ্ঞেস করতে পারে না যে কেন এটাকে সবচেয়ে শক্তিশালী বলা হয়? কারণ এটা পানির অণুকে ভেঙে দিতে পারে। আমার কথা কি বুঝতে পারছো? P680+কে কেন সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে, এটা প্রশ্ন। কেন বলা হয়? কারণ সে পানি অণু ভেঙে দিতে পারে এবং ইলেকট্রন বের করে দিতে পারে। এই হচ্ছে আনসার। এইটা প্রশ্ন আসতে পারে, এইটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? ওকে, এখানে আসতেছি, এখানে আসবো আমরা এই পড়াটা পড়া শেষে। থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা বই থেকে পড়বো, এটা বই থেকে দেখাবো। খেয়াল করো, থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এখানে কি আছে? বিভিন্ন বাহক আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে বিভিন্ন বাহক আছে। এই বাহকগুলো থেকে প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে? প্রথম পয়েন্টটা দেখো, ফিওফাইটিন, এটা একটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু? 4টা অপশন উঠায় দিবে। কথা ক্লিয়ার? প্রশ্ন টাইপ ক্লিয়ার? একটা প্রশ্ন এখান থেকে। ওকে, 2 নম্বর প্রশ্ন প্লাস্টোকুইনন থেকে, অতি ক্ষুদ্র চলনশীল লিপিড। এইটা থেকে প্রশ্ন করবে নিচের কোনটি অতি ক্ষুদ্র বা অতি ছোট চলনশীল লিপিড। 2 নম্বর প্রশ্ন। প্রশ্ন টাইপগুলো আগে বুঝো, এরপর আমি বোঝাচ্ছি কিনা মনে রাখবা। সাইটোক্রোম থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি লৌহ ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন প্লাস্টোসায়ানিন থেকে নিচের কোনটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন নিচের কোনটি আয়রন সালফার যৌগ বা আয়রন সালফার প্রোটিন। 5 নম্বর প্রশ্ন। এনএডিপি রিডাকটেস থেকে প্রশ্ন করতে পারে এটি কোন ধরনের প্রোটিন। এনএডিপি রিডাকটেস কোন ধরনের প্রোটিন? আনসার হচ্ছে ফ্ল্যাভো প্রোটিন। 6 নাম্বার। আমার কথা ক্লিয়ার? এখান থেকে কি প্রশ্ন স্যাররা করতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি, কি প্রশ্ন আসতে পারে সেটা বলে দিচ্ছি। এবং টুকিটাকি আরও কিছু প্রশ্ন তৈরি হতে পারে, যেমন এই এনএডিপি রিডাকটেসে ইলেকট্রন গ্রহীতা কে? ফ্ল্যাভিন। খুবই লেস ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা নাই বললেই চলে, তাই আমি মেইন জায়গাগুলো তোমাদের পড়াচ্ছি। কেন মনে রাখবা? ক্লোরোফিলের মধ্যে ফি আছে, ফি দিয়া ফিওফাইটিন গেল। প্লাস্টোকুইননের মধ্যে কুইন আছে, কুইন মাথায় তেল দেয়। কুইন মানে কি? রানী না? রানী চুল বড় বড় থাকে,
মাথায় তেল দেয়। তাহলে কুইন কি করে, মাথায় বইয়ে লিখে রাখো পারলে, তেল দেয়। তেল মানে হচ্ছে লিপিড, তেল মানে হচ্ছে কি লিপিড, তাহলে এই যে লিপিড। ঠিক আছে। সাইটোক্রোম, তোমরা যারা ইয়া পড়ছো কি বলে লুন্ডেগর মতবাদ পড়ছো, ওইখানে কিন্তু দেখছো সাইটোক্রোমের গঠনের মধ্যে কি থাকে, আয়রন থাকে, Fe থাকে, ওইখান থেকে আনসার করতে পারবা। প্লাস্টোসায়ানিন, এটা মনে রাখবা, সানি ম্যাম। ঠিক আছে, সানি ম্যাম মানে একজন ম্যাডাম আছে যার নাম হচ্ছে সানি, তো সানি মানে সায়ানিন, ম্যাম মানে হচ্ছে মেমব্রেন প্রোটিন। ঠিক আছে। ফেরিডক্সিন, ফেরি মানে আয়রন, এই যে Fe, আর ডক্সিন মানে সালফার, ডক্সিন মানেই সালফার, ডক্সিন কথাটার মানে হচ্ছে সালফার। কথা কি বুঝছো? আর NADP রিডাক্টেস, এটা ফ্লেভোপ্রোটিন মুখস্থ, টিএম, টিএম মানে কি, টানা মুখস্থ, বুঝতে পারছো? এই বাচ্চারা বুঝছো কিনা, এটা কেমনে মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, লাগবে এটা। ওকে, তোমাদের প্রতি একটা প্রশ্ন, বর্তমানে বায়ুমণ্ডলে কত পার্সেন্ট অক্সিজেন, কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড, বলো, কমেন্ট করো। বর্তমানে বায়ুমণ্ডলে কত পার্সেন্ট অক্সিজেন, কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড? আমি একটু দেখাই দিই বই থেকে কোন কোন জায়গা কেমনে কেমনে পড়বা। একদম শালক সংশ্লেষণের শুরু থেকে দেখাচ্ছি এই পর্যন্ত, এখন পর্যন্ত যা কিছু পড়াইলাম মোটামুটি আলোক নির্ভর অধ্যায় এগুলাই। এরপর আমরা প্রবেশ করবো আলোক নিরপেক্ষ অধ্যায়। ঠিক আছে, আলোক নির্ভরে যা কিছু পড়াইছি এগুলো এনাফ ইনশাল্লাহ প্রশ্ন কমন পাওয়ার জন্য। তাহলে আমি একটু একদম মার্ক করে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো পড়বা। ফটোসিনথেসিস শব্দ সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন, একটা প্রশ্ন আসতে পারে, আমি একদম প্রশ্ন বাই প্রশ্ন মার্ক করে দিচ্ছি। তারপর হচ্ছে আলোক শক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তরের প্রক্রিয়া কোনটি, ফটোসিনথেসিস, 2 নাম্বার প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করতে পারে। 3 নাম্বার প্রশ্ন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় কি কি, কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক, ক্লোরোফিল, 3 নাম্বার প্রশ্ন। এখানে উপজাত কি কি তৈরি হয়, ঠিক আছে, কি কি তৈরি হয়, এগুলো হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। ওকে, এখানে যে ফোটন কণা যে ব্যবহৃত হয়, কত অণু ফোটন কণা ব্যবহৃত হয়, 50 থেকে 60 ফোটন কণা ব্যবহৃত হয়, হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। এখান থেকে 5টা প্রশ্ন হওয়া সম্ভব। ওকে, সালোক সংশ্লেষণ অঙ্গ থেকে প্রশ্ন হতে পারে, এই যে এই বক্সটা থেকে, এটা হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, এবং কাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, কাদের মধ্যে থাকে না, 8 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, 9 নাম্বার প্রশ্ন হইতে পারে এই ক্লোরোফিল, জ্যান্থোফিল এদের কালার থেকে, যেমন জ্যান্থোফিল হচ্ছে হলুদ, ক্যারোটিন হচ্ছে কমলা, আর ক্লোরোফিল তো তুমি অবশ্যই জানো ক্লোরোফিল হচ্ছে সবুজ। বাট একটা ঝামেলা এখানে তৈরি হয়ে যায় যে যেটা হচ্ছে ক্লোরোফিল এ, এটা হচ্ছে হলদে সবুজ, আর বি হচ্ছে নীলাভ সবুজ। এটা মনে রাখার টেকনিক কি, টেকনিক আছে এটা মনে রাখার, বিতে হচ্ছে ব্লুইশ, বিতে হচ্ছে ব্লুইশ, তার মানে নীলাভ সবুজ মানে কি ব্লুইশ সবুজ। আমার কথা মনে থাকবে, আমার কথা কি মনে থাকবে বলো? যেটা ক্লোরোফিল বি, বি দিয়ে মনে রাখবা ব্লুইশ। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আমাদের মোট 8টা প্রশ্ন টাইপ বলে, এটা 4 নাম্বার। এখান থেকে প্রশ্ন হইতে পারে, কালার বলছি অলরেডি। 9 নাম্বার প্রশ্ন হইতে পারে এই ফাইকোবিলিন থেকে, ফাইকোবিলিন কোথায় থাকে এবং কালার কি, সায়ানোব্যাকটেরিয়া লোহিত শৈবালে থাকে। ঠিক আছে, সংকেত তেমন গুরুত্বপূর্ণ না, সংকেত তেমন গুরুত্বপূর্ণ না, কালার গুরুত্বপূর্ণ। 9 নাম্বার প্রশ্ন এখান থেকে হইতে পারে। 10 নাম্বার প্রশ্ন হইতে পারে এইখান থেকে, এই যে এখান থেকে, কত পার্সেন্ট প্রতিসারিত হয়, কত পার্সেন্ট প্রতিফলিত হয় এবং কত পার্সেন্ট শোষিত হয়, 10 নাম্বার প্রশ্ন। 11 নাম্বার প্রশ্ন হইতে পারে সবচেয়ে ভালো সালোক সংশ্লেষণ কোথায় হয়, কোন আলোতে হয়, সবচেয়ে কম কোনটাতে হয়। একক আলো হিসেবে লালে সবচেয়ে বেশি, সবুজে সবচেয়ে কম, এক্সট্রা ইনফো পড়াইছি। আর যুগ্মভাবে বললে বেনি আর কলা। 11 নম্বর প্রশ্ন গেল। 12 নম্বর প্রশ্ন যদি বলি তাহলে এই যে ফটো সিস্টেম থেকে, দেখো অলরেডি এগুলো পড়ানো শেষ। 12 নম্বর প্রশ্নের টাইপ হবে ফটো সিস্টেম থেকে। কীরকম প্রশ্ন হইতে পারে যে আমাদের ফটো সিস্টেম 1-এ তরঙ্গ দৈর্ঘ্য কত, 2-তে তরঙ্গ দৈর্ঘ্য কত, কথা বুঝতে পারছো কিনা? ফটো সিস্টেমের কয়টি অংশ, 3টা অংশ, এই যে 1, 2 বিক্রিয়া কেন্দ্র, আলোক শোষণ অংশ এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমার কথাই বুঝতে পারছো, কথা বুঝতে পারছো কিনা, পড়াইছি কিনা অলরেডি? তারপর হচ্ছে ফটো সিস্টেম 1 এবং 2 এর পার্থক্য থেকে প্রশ্ন হইতে পারে, এটা দিচ্ছি 13 নাম্বার, অলরেডি পড়াই ফেলছে এটা, এগুলো থেকে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নেই। 14 নাম্বার প্রশ্ন হইতে পারে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা,
P680+, ঠিক আছে? ওকে, এইখানে দেখো, এইখানে একটা MCQ আছে, এখানে একটা MCQ আছে, আমি বলতে ভুলে গেছিলাম। পানি ভাঙনে সহায়তা করে কোন আয়ন, মানে ফটোলাইসিসে সহায়তা করে কোন আয়ন? ম্যাঙ্গানিজ আয়ন এবং ক্লোরাইড আয়ন। এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে 15 নাম্বার দিয়ে রাখো, আমি লিখে দিই, দাঁড়াও। তো আমি বলতে একদমই ভুলে গেছিলাম, এই জায়গাটায় দেখো, এই যে ফটোলাইসিসের ক্ষেত্রে, পানির ভাঙনের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ 2+ এবং ক্লোরাইড আয়ন এটা কি ভূমিকা রাখে। ওকে, তো 14 নাম্বার প্রশ্ন আমরা বুঝলাম কোন জায়গাতে হইতে পারে। এরপর হচ্ছে তোমার এই যে এই জায়গাটা খেয়াল করো, এই যে এটিপি এবং NADPH2, রাইট? এটিপি এবং NADPH2 এই দুইটাকে কি বলা হয়? শক্তি মুদ্রা বলা হয়, তাই না? কথাই বুঝতে পারছো কিনা? এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। এইখান থেকে 15 নাম্বার প্রশ্ন, মানে এটা হচ্ছে 15 নাম্বার প্রশ্ন আসতে পারে। আরও একটা প্রশ্ন এরকম আসতে পারে যে ফুল ফর্ম কি? এটিপির ফুল ফর্ম কি? এডিপির ফুল ফর্ম কি? NADPর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইফসফেট, ঠিক আছে? কথা বুঝতে পারছো? এখান থেকে প্রশ্নের টাইপগুলো বুঝতে পারছো? এরপর হচ্ছে তোমার এই থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তো মাত্রই পড়াইলাম। এখান থেকে আমি 16 নাম্বার প্রশ্নের টাইপ দিচ্ছি। ফটোলাইসিসের ফলে কি কি তৈরি হয় এটা আগেই পড়ছো। আর আমি একটা ছক দিয়েছিলাম না, ছক ফটোসিস্টেম, ফটোফসফোরিলেশন 1, ফটোফসফোরিলেশন 2। আমার মনে হয় এখানে পেজটা মিসিং আছে, হ্যাঁ, 2টা পেজ মনে ডিলিট হয়ে গেছে ভুলে, ওইগুলো আমি পড়াই দিছি ক্লাসে। ফটোফসফোরিলেশন চক্রীয় এবং অচক্রীয়, ওই দুটা পার্থক্য 17 নম্বর প্রশ্নের টাইপ, বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত যা কিছু পড়াইছি অল ক্লিয়ার। আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে আমরা যে একটু আগে দেখাইলাম না, এই যে আলোক নির্ভর অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়, এটা ভাগ করছে কে জানো? এটা ভাগ করছে হচ্ছে ব্ল্যাকম্যান, ঠিক আছে? ব্ল্যাকম্যান মানে কালাম্যান, ঠিক আছে? কেউ বলতে পারবা যে ব্ল্যাকম্যান যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তার নাম তার বাবা মা কি রাখতো? ব্ল্যাকম্যান যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো তার নাম রাখতো কালাচান, তাই না? একটা গান আছে না কালাচান নিয়ে, ওরে কালাচান তোমার লাগেন মন করে আনচান। তো ওই কালাচান ব্যক্তি এসে কি করছে? আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়কে ভাগ করছে, মানে 2 ভাগে ভাগ করছে। এখন আমাদের তাহলে কি পড়া শুরু? আলোক নিরপেক্ষ অধ্যায় শুরু। আরেকটা জিনিস একটু জেনে রাখো যে আমরা ওই যে এটিপি NADPH2 কি বলতেছি? আত্তীকরণ শক্তি বলতেছি, তাই না? এই দুইটা তো শক্তি মুদ্রা আমরা জানি যে এটিপি হচ্ছে শক্তি মুদ্রা, ঠিক আছে? এনার্জি কারেন্সি, বাট এই দুইটাকে একসাথে আত্তীকরণ শক্তি বলা হয়। কি বলা হয়? আত্তীকরণ শক্তি। বলো তো কেন বলা হয়? কারণ এরা কার্বন ডাইঅক্সাইডকে আত্তীকরণের মাধ্যমে শর্করা তৈরি করে। কেন আত্তীকরণ শক্তি বলা হয়? কারণ এরা কার্বন ডাইঅক্সাইডকে আত্তীকরণের মাধ্যমে শর্করা তৈরি করে। বুঝতে পারছো? মজার একটা পড়া আর কি এখান থেকে। ওকে, তারপর নেক্সট পড়া হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়, ঠিক আছে? C3 C4 যেগুলো এখানেই পড়া। আলোক নিরপেক্ষ অধ্যায়, এখানে আমরা 2টা প্রসেস সম্পর্কে প্রথমে শিখবো। একটা হচ্ছে ক্যালভিন চক্র, একদম শর্ট ভাবে ক্যালভিন চক্র আমি তোমাদের শিখাবো। মেডিকেল ক্যালভিন চক্র, এর নাম আসলে হবে মেডিকেল ক্যালভিন চক্র, কারণ এইচএসসির জন্য আরো ডিটেলসে পড়তে হয়। হ্যাঁ, আমার এইচএসসির জন্য ক্লাস আছে, ওইখানে দেখবা 40 মিনিট শুধুমাত্র ক্যালভিন চক্র পড়াইছি, বাট এখন 5 মিনিট পড়াবো, 5 মিনিটও পড়াবো না, 2 মিনিট পড়াবো মেডিকেল ক্যালভিন চক্র, ঠিক আছে? এটা আমি নাম দিলাম হ্যাচ ও স্ল্যাক চক্র, এর নাম হবে মেডিকেল হ্যাচ ও স্ল্যাক চক্র। বুঝতে পারছো বাচ্চারা? তোমরাও এভাবে লিখো, মেডিকেল হ্যাচ ও স্ল্যাক চক্র। RUBP, রাইবোলোজ 1,5 ফসফেট, এখান থেকে 3PGA, মানে পোস্ট গ্রাজুয়েশন এক্সামে 3 পাইছে মনে করো পয়েন্ট। আচ্ছা, এখানে একটা এনজাইম কাজ করে
নাম হচ্ছে রুবিস্কো। নামে নামে মিল আছে, এই যে RUBP RUB রুবিস্কো, তাই না? এই এনজাইমটা কাজ করে। এবং এখানে আরেকটা পড়া হচ্ছে তোমার, এই যে এই রুবিস্কো কী করে, কার্বন ডাইঅক্সাইডকে ফিউশনে সাহায্য করে। আরেকটা পড়া হচ্ছে এই যে RUBP এটার তোমার হচ্ছে রাইবোলুজ 1,5-বিসফসফেট। কথা বুঝতে পারছো কিনা? 1,5-বিসফসফেটের মানে কি? 5টা কার্বন, 1 নাম্বার আর 5 নাম্বারে ফসফেট, তো বাই থেকে আসছে বিস ফসফেট, মানে বাইফসফেট, মানে 2টা ফসফেট। বুঝতে পারছো? তাহলে এটা কয় কার্বন? 1 নাম্বার আর 5 নাম্বারে যদি ফসফেট থাকে তাহলে কার্বন কয়টা? 5 কার্বন। 5 কার্বনের সাথে যখন একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে, তাহলে এখানে কার্বন কয়টা? এখানে কার্বন কয়টা? আমার কথা বুঝতে পারছো কিনা? এখানে কার্বন কয়টা হবে? 6টা হওয়ার কথা না? কিন্তু আসলে দেখো এইখানেও নামের পরিচয় আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড কয় কার্বন? গ্লিসারিন কয় কার্বন? গ্লিসারিন কয় কার্বন? অবশ্যই জানো, CH2OH CH2OH, রাইট? 3 কার্বন। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? 3 নাম্বার কার্বনে ফসফেট, তাহলে কয় কার্বন? 3 কার্বন। তাহলে 5 কার্বনের সাথে একটা কার্বন যোগ হলে তো 6 কার্বন হওয়া উচিত, ঠিক কিনা? 6 কার্বন হওয়া উচিত না? তাই 3 কার্বন কেন হইল? কারণ এটা 2টা তৈরি হয়। বুঝতে পারছো? কয়টা তৈরি হয়? 2টা তৈরি হয়। এই যে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, তাই এর নাম হচ্ছে C3 চক্র। আমার কথাটা কি বোঝাতে পারলাম? রাইবোলুজ 1,5-বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে রুবিস্কো নামক এনজাইম। এই রুবিস্কো এনজাইমকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। এবং এইখানে তৈরি হয় 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA। ঠিক আছে? তো এই যে কি বললাম, এটা প্রথম স্থায়ী যৌগ, 3 কার্বন বিশিষ্ট, তাই এর নাম হচ্ছে C3 চক্র। ক্লিয়ার? এই জায়গাটাও তোমাকে অবশ্যই পারতে হবে, এই জায়গাটা পারতেই হবে। গান ছেড়ে দেওয়ার কাহিনী আরেকদিন বলবো না ইনশাল্লাহ। ওকে, এই পারবা তো? এখন আমরা পড়বো পাপ্পা মাম্মা কি কাহিনী। পাপ্পা এবং মাম্মা কি কাহিনী? পাপ্পা এবং মাম্মা, ঠিক আছে? তো পাপ্পা এবং মাম্মার একটা গুলুমুলু বাবু যদি হয়, তাহলে বাবু কি কান্না করবে? ওয়া ওয়া করে। এইটাই হচ্ছে C4 চক্র। অনেকে হয়তো বললে ভাইয়া কি মাথা নষ্ট হয়ে গেল নাকি, ভাইয়া কি পাগল হয়ে গেল কিনা? না, পাগল হয়ে নেই এখনো। তো ছোট বাবু পাপ্পাকে পেপ্পা বলে ডাকে। কি বলে ডাকে? পেপ্পা বলে ডাকে। ফসফোইনল পাইরুবিক অ্যাসিড, ফসফোইনল পাইরুবিক অ্যাসিড, এইটার সাথে কার্বন ডাইঅক্সাইড কে যুক্ত করে? কার্বক্সিলেজ নামক এনজাইম। কার্বক্সিলেজ নামক এনজাইম। এই ফসফোইনল পাইরুবিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এর সাথে একটা কার্বন যুক্ত হলে কয় কার্বন হবে? 4 কার্বন হবে। এর নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ও আ আ ওয়া ওয়া। তাহলে পাপ্পা এবং মাম্মা, এদের মাঝখানে একটা গুলুমুলু বাচ্চা ওয়া ওয়া করে কান্না করতেছে। তাহলে ওয়া ওয়া মানে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। বাচ্চা হইলেই তো একটা সম্পর্ক স্থায়ী হয়। তার মানে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ ওই বাচ্চাটা, যে কিনা ওয়া ওয়া করে কান্না করতেছে। তার মানে C4 চক্রে স্থায়ী পদার্থের নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা ওয়া। ঠিক আছে? এই জন্য এটার নাম C4 চক্র, কারণ এখানে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট। এখান থেকে যা রকম প্রশ্ন আসে ম্যাক্সিমাম পড়া শেষ। বুঝতে পারছো? মানে এখান থেকে যেরকম প্রশ্ন আসে ম্যাক্সিমাম পড়া শেষ, তুমি বিশ্বাস করো কিনা। প্রশ্ন 1, C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় কার সাথে? রাইবোলুজ 1,5-বিসফসফেট। এটা কয় কার্বন? 5 কার্বন। C3 চক্রে সর্বপ্রথম স্থায়ী যৌগের নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় কার্বন? 3 কার্বন। C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে কে? রুবিস্কো নামক এনজাইম। এটা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম। এই বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ এটা ছাড়া C3 চক্র হবে না। আর C3 চক্র না হলে তুমি খাদ্য শস্য কিছু পাইতে না, না খায় মরতে হবে। আচ্ছা, পাপা আর মাম্মার মধ্যে একটা ওয়া ওয়া বেবি আসছে। হ্যাঁ, তো পাপা হচ্ছে পেপা বা ফসফোইনল পাইরুবিক অ্যাসিড 3 কার্বন।
এটার সাথে একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত করছে কার্বোলিস নামক এনজাইম। তাহলে প্রথম স্থায়ী পদার্থের নাম ওয়া। আচ্ছা মা মানে কি? মা মানে ম্যালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সাথে ম্যালিক অ্যাসিডও তৈরি হয়, বই খুলে দেখলে বুঝতে পারবা। তাহলে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এই জন্য এটার নাম C4 চক্র। কে যুক্ত করে? কার্বক্সিলিক এনজাইম যুক্ত করে। এই তো পড়া ভাই, আরেকবার একটু বুঝান প্লিজ। এই যে বুঝাই দিছি তো, আরেকবার বুঝাইলাম তো, এই আরেকবার তো বুঝাই দিছি রে, আরেকবার বলবো কি না? সে যদি আরেকবার কি বলতে হবে না, ঠিক আছে। আমি এখন একটা ছক করি, যদি না বুঝো তখন আরেকবার বললো, একটা ছক করি। হ্যাঁ, ছক করার আগে আমি একটু ছোটো কিছু কথা বলতে চাই। হ্যাঁ, কিছু ছোটো ছোটো কথা বলতে চাই। ক্যালভিন চক্র আর কি বলে C4 চক্রের একটা মেইন পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ফটো রেসপিরেশনে। হ্যাঁ, ফটো রেসপিরেশনে। আচ্ছা কি বললাম? ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন, তো এটাকে তুমি দুই ভাগে ভাগ করো, সমস্যা নাই। ফটো মানে হচ্ছে আলো, রেসপিরেশন মানে শ্বসন, তার মানে আলোক শ্বসন। আলোর উপস্থিতিতে আমরা জানি ফটোসিনথেসিস হয় বা সালোক সংশ্লেষণ হয়, মানে অক্সিজেন ত্যাগ করে। বাট যদি এমন হয় যে আলোর উপস্থিতিতে শ্বসন হচ্ছে বেশি বেশি, তার নাম হবে আলোক শ্বসন। এটা কেন হয়? C3 চক্রের যে উদ্ভিদগুলো আছে এটাতে শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের মধ্যে মেসোফিল টিস্যু থাকে, ঠিক আছে? মানে ক্লোরোপ্লাস্টে কি থাকে? মেসোফিল টিস্যু থাকে। একটু বুঝো, হ্যাঁ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। আর C4 চক্রের যে উদ্ভিদগুলো আছে এর মধ্যে ক্লোরোপ্লাস্টে মেসোফিলের পাশাপাশি, মেসোফিলের পাশাপাশি বান্ডল শীত ক্লোরোপ্লাস্টও থাকে। এই বান্ডল শীত ক্লোরোপ্লাস্টটা মানে কি এটা একটু বুঝো। বান্ডল শীত, বান্ডল মানে ভাস্কুলার বান্ডল মানে জাইলেম, ফ্লোয়েম। শীত মানে হচ্ছে আবরণ, যেমন তোমরা টিস্যু তন্ত্রের মধ্যে পড়ছিলা স্টার্চ শীত বা শ্বেতসার আবরণ থাকে অন্ততকে, ওইরকম শীত মানে আবরণ। তার মানে বান্ডল শীত মানে ভাস্কুলার বান্ডলের আবরণ, মানে জাইলেম এবং ফ্লোয়েমের আবরণ। তো বিষয়টা আসলে কি? এইটা যদি একটা মেসোফিল টিস্যু হয়, মেসোফিল টিস্যুর চারপাশে এরকম বান্ডল শীতের আবরণ থাকে। মেসোফিল টিস্যুর চারপাশে ভাস্কুলার বান্ডলের যে আবরণ তার নাম হচ্ছে বান্ডল শীত। তাহলে আমি যদি চিত্র দিয়ে বুঝাই, এটা হচ্ছে মেসোফিল, আর এটা হচ্ছে বান্ডল শীত। এই বান্ডল শীত থাকলে সুবিধাটা কি? এই যে দেখতেছো এখানে জাইলেম এবং ফ্লোয়েম থাকে। জাইলেম এবং ফ্লোয়েম আছে মানে কি? জাইলেম আছে মানে কি? এখানে পানির সাপ্লাই আছে, জাইলেম পানির সাপ্লাই দেয়। তো যখন অত্যাধিক গরম পড়বে, গরমের সময় এই যে C4 চক্রের উদ্ভিদগুলোর মধ্যে বান্ডল শীত থাকা, এখানে পানির সাপ্লাই থাকবে, মানে ঠান্ডা থাকবে পরিবেশ, রাইট? এই জন্য C4 চক্র তাপ সহ্য করতে পারে। তাপ সহ্য করতে পারে বলতে কথাটা আমি এটা বোঝাচ্ছি যে তাপ যদি বাড়ে, তাপের ফলে এখানে ফটো রেসপিরেশন হয় না। কথা বুঝতে পারছো কিনা? কথাটা এরকম সুন্দর করে লিখো যে বান্ডল শীত থাকার কারণে এখানে ফটো রেসপিরেশন হয় না। কিন্তু C3 যে উদ্ভিদটা দেখতেছো এর মধ্যে এমন কোনো সিস্টেম নাই, টেকনোলজিয়া নাই। এটা তো টেকনোলজিয়া, তাই না? এই টেকনোলজিয়া না থাকার কারণে C3 চক্রে যখন অনেক বেশি গরম পড়ে তখন C3 চক্রের উদ্ভিদগুলোতে বা C3 উদ্ভিদগুলোতে ফটোসিনথেসিস বন্ধ হয়ে গিয়ে ফটো রেসপিরেশন শুরু হয়। এই যে ফটো রেসপিরেশন, এটা কার বদলি শুরু হয়েছে বলো তো? ফটোসিনথেসিসের বদলি শুরু হয়েছে না? এই জন্য এই উদ্ভিদগুলোতে 25% পর্যন্ত ফলন কম হয়। কেন কম হয়? কারণ এখানে ফটোসিনথেসিস বন্ধ থাকে বেশ অনেকটা সময়।
যদি প্রশ্ন করা হয় যে এই ফটো রেসপিরেশনে কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করে, তো তখন তুমি প্রথমত ক্লোরোপ্লাস্ট তো আনসার করবাই। কেন ক্লোরোপ্লাস্ট আনসার করবা? কারণ ফটোসিনথেসিস হয় কোথায়? ক্লোরোপ্লাস্টে। পরে আনসার করবা শ্বসন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। এরপরে আরেকটা অঙ্গের কথা মাথায় রাখবা, পারঅক্সিজম। এই যে তিনটা অঙ্গাণুর কথা বললাম, এই তিনটা অঙ্গাণুর মধ্যে কি হয়? তিনটা অঙ্গাণুর সাহায্যে কি হয়? ফটো রেসপিরেশন হয়। ফটো রেসপিরেশনের ফলে কত পার্সেন্ট ফলন কমে যায়? 25% কমে যায়। ফটো রেসপিরেশন কাদের হয়? C3 উদ্ভিদে হয়। কখন হয়? অত্যাধিক তাপমাত্রা যখন বাড়ে। তাপমাত্রা বেশি থাকলে। এটা কি C4 এ হয়? হয় না। তার মানে C4 চক্রের উদ্ভিদগুলোতে ফলন বেশি, রাইট? দক্ষতা বেশি। কথা কি বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা। আর ফটো রেসপিরেশন হইলে কি হয়? উল্টা হয়, মানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে। এবার চলো আমরা একটু বই থেকে পড়ে আসি বিষয়টা। যা যা এই পেজে যা যা পড়লাম এগুলো বই থেকে চলো দেখে আসি, তাহলে তুমি বিষয়গুলো মিলাইতে পারবা। ঠিক আছে? ওকে, এই যে এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা চলো আমরা রিডিং দিই। এখন তুমি বুঝবা এই পড়াটুকু। আলোক শোষণ বা ফটো রেসপিরেশন, আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, তার মানে ফটোসিনথেসিসের উল্টা প্রক্রিয়া, শ্বসনের মতো প্রক্রিয়া। সবুজ উদ্ভিদে, C3 উদ্ভিদে ক্যালভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা যদি সৃষ্টি হয়, তখন ফটোসিনথেসিস না হয়ে ফটো রেসপিরেশন হয়। ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম এবং অক্সিজেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে ফটো রেসপিরেশন হয়। তখন কি হয়? অক্সিজেনটা কাজে লাগে, কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেয়। শ্বসন হইলে যা হয়, ঠিক আছে? তীব্র আলো, অধিক তাপমাত্রা, মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গাছে এই প্রক্রিয়াটা হয়। ঠিক আছে? এই প্রক্রিয়া কিন্তু ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়। ওকে, এখানে অনেকগুলা প্রসেস বলছে, এতে কিছু লাগবে না, তুমি জাস্ট অঙ্গাণু তিনটা নাম দেখো। ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, মাইটোকন্ড্রিয়া, এই তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটো রেসপিরেশনে C3 উদ্ভিদের ফটোসিনথেসিসের হার 25% পর্যন্ত কমে যায়, মানে ফলন কমে যায়। কথা বুঝতে পারছো? এটা C4 উদ্ভিদে হয় না, শুধুমাত্র C3-তে হয়। বুঝছো কিনা? আমরা এখন বাকিগুলা এখানে লিখে লিখে দেখাচ্ছি। এই পুরোটা ক্লিয়ার, এই পড়াটা পুরোটা ক্লিয়ার। এখন আমরা একটা ছক করব C3 এবং C4 এর পার্থক্যটা করার জন্য। ঠিক আছে? ক্যালভিন চক্র এবং হ্যাচো-স্ল্যাক চক্রের পার্থক্য করব আমরা। সবাই ছক রেডি করো। এখানে হচ্ছে পার্থক্যের বিষয়, সবাই নোট করো, সাথে সাথে নোট করো, আমি তো সময় নিয়ে পড়াচ্ছি। ক্যালভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র। ঠিক আছে? তো এখানে এক নাম্বার বিষয় দেওয়া হচ্ছে ক্লোরোপ্লাস্ট কেমন। ঠিক আছে? ক্লোরোপ্লাস্টটা কেমন? এখানে শুধুমাত্র মেসোফিল টিস্যু থাকবে। তুমি কি বলতে পারবা পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? আর এখানে মেসোফিল প্লাস বান্ডল শীট দুইটাই থাকবে। ঠিক আছে? 2 নাম্বার যেটা হচ্ছে ক্যালভিন চক্র। ক্যালভিন চক্রের মধ্যে তাপমাত্রা কেমন আর হ্যাচো-স্ল্যাক চক্রের মধ্যে তাপমাত্রা কেমন? দেখো, ক্যালভিন চক্র কিন্তু তাপমাত্রা বেশি সহ্য করতে পারে না। তাপমাত্রা বেড়ে গেলেই তার মধ্যে ফটো রেসপিরেশন শুরু হয়ে যায়। তার মানে ঠান্ডা বা শীত প্রধান অঞ্চলগুলোতে এই উদ্ভিদগুলো কাজ করবে। ক্যালভিন চক্র 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে। আর এটা কিন্তু গরম সহ্য করতে পারে, তাহলে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা চলতে পারে। বুঝতে পারছো যে কথাটা বলছি? বুঝতে পারছো? ওকে। 3 নাম্বার ফটো রেসপিরেশন, মানে তাপমাত্রার সাথে মিলিয়ে ফটো রেসপিরেশন এখানে হয়, এখানে হয় না। এটা অবশ্যই ভালো, তাই না? যেটার মধ্যে হয় না সেটা ভালো। ওকে, এরপর হচ্ছে তোমার প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থ
রাইবোলুজ 1,5 বিসফসফেট। আর এখানে হচ্ছে ওয়া যেটা অক্সালো সরি শুধু প্রথম পদার্থ লেখো, প্রথম মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় কার সাথে? রাইবোলোজ 1,5 বিসফসফেট। আর এখানে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কথা বুঝতে পারছো কিনা? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় মানে কি? কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী, বুঝতে পারছো? এবং এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যৌগ, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ। ঠিক আছে, এরপরে 5 নাম্বার, কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে কে? কার্বন ডাইঅক্সাইড যুক্তকারী এখানে হচ্ছে রুবিস্কো, নামে মিল আছে, আরইউবিপি আর রুবিস্কো মিল আছে। এখানে হচ্ছে কার্বক্সিলেস। ঠিক আছে। 6 নাম্বার, স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ এখানে হচ্ছে পিজিএ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 পিজিএ মানে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে পারছো? একটু সুন্দর করে লিখি, দাঁড়াও, পিজিএ। আর এখানে হচ্ছে ওয়া অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট। এরপর 7 নাম্বার পয়েন্ট দাও, কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা, মানে কার্বন ডাইঅক্সাইড কত ঘনমাত্রায় কাজ করে, মানে এটা বিক্রিয়াটা কত ঘনমাত্রায় কাজ করে? 50 থেকে 100 ppm ঘনমাত্রায় কাজ করে। অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড লাগে এখানে। গড়ে যদি বলি অ্যাভারেজে 50 ppm, অনেক বেশি লাগে এখানে। আর যেটা হচ্ছে তোমার হ্যাথরু-স্ল্যাক চক্র, এর দক্ষতা অনেক বেশি, এটা মাত্র 0.1 ppm ঘনমাত্রাতেই কাজ করতে পারে। তার মানে আমি কি বলবো এখানে? তার দক্ষতা বেশি। যে অল্প খেয়েই কাজ করতে পারে তার দক্ষতা বেশি না? 8 নাম্বার, আমরা উদ্ভিদের উদাহরণ দেব। C3 কোনগুলা? আমাদের আশেপাশে বেশিরভাগ আম, জাম, ধান, পাট, এগুলা। তোমাদের প্রতি প্রশ্ন, গম আর ভুট্টা কোনটা C3 কোনটা C4 বলো? গম আর ভুট্টা কোনটা C3 আর কোনটা C4? কমেন্ট করো। আচ্ছা, তো প্রশ্ন করছিলাম গম আর ভুট্টার মধ্যে কোনটা C3 কোনটা C4? তো কি বলছি? C3। ক খ গ, 3 নাম্বার অক্ষর হচ্ছে গ। ক খ গ, গ দেওয়া হচ্ছে গম। 3 নাম্বার অক্ষর কি? গ না? ক খ গ, তো গ দেওয়া হচ্ছে গম। বুঝতে পারছো? মনে রাখবা। আচ্ছা, আর যেটা হচ্ছে C4 এরগুলো আমি পরবর্তী পেজে দিচ্ছি। এখানে অনেকগুলো আছে, এটা মনে রাখতে হবে। পরবর্তী পেজে তুমিও সেম যদি জায়গা থাকে লিখবা, তাহলে পরবর্তী পেজে লিখবা। ঠিক আছে? তো C4 উদ্ভিদের উদাহরণ, টপিক হচ্ছে C4 মানে হ্যাথরু-স্ল্যাক চক্র হয় এরকম উদ্ভিদ। C4 উদ্ভিদের উদাহরণ। 1 নাম্বার NADP ম্যালিক। আমি একটু দেখাই দিই আগে বই থেকে এটা কোথা থেকে পড়াচ্ছি, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, এখান থেকে পড়াচ্ছি। NADP ম্যালিক এনজাইম, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস। তো আমি এটা এখানে না লিখে বই থেকে দেখা দিই, তোমাদের জন্য আর বেশি ভালো হবে। দেখো, NADP ম্যালিক এনজাইম কি আছে? ভুট্টা, ইক্ষু, সরগম, ক্রেপ, তাই না? ভুট্টা, ইক্ষু, সরগম, ক্রেপ, অনেকগুলো নাম না? রাখো, মুখস্থ করো না। এইখানে দেখো NAD ম্যালিক এনজাইম, পি নাই, শুধু পিটা নাই, রাইট? এটা মনে রাখবা মিকাচি দিয়া, মিল্লাত কাউন্চি না। ফসফোইনল পাইরুভেট কার্বক্সিনেস, রাইট? অনেক বড় নাম না? এত বড় নাম দেখা তোমার ঘৃণা করে, কি করে? ঘৃণা করে। ঘৃণা দিয়া মানে হচ্ছে গিনি ঘাস, ঠিক আছে? এত বড় নাম ঘৃণা করে। তাহলে মিকাচি কোনটা যেটার মধ্যে পি নাই? NAD ম্যালিক এনজাইম, মিকাচি।
ফসফোইনল পাইরুভিক ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, এত বড় নাম দেখা গিন্না করে গিনিগাস, বাকি সব কিছু NADP-র মধ্যে ফালাই দেওয়া, বাকি সব কিছু ভুট্টা, ইক্ষু, সরগম, ক্রেপ, বুঝতে পারছো? মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ পড়া কিন্তু শেষ, ম্যাক্সিমাম পড়া কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা ক্যাম যেটা আছে ক্যামের মধ্যে যাব, এরপর আবার রিপিট করব যে বইয়ে আমাদের কোন কোন জায়গা থেকে কেমনে কেমনে পড়বা। ছোট ছোট কিছু জায়গা বাকি আছে, ওইগুলো আমি বই থেকে দেখাবো। ক্যামটা আগে পড়ায় নিয়ে আসি। দেখো, ক্যাম মানে কি? ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই ক্যাম উদ্ভিদ কোনটা? পাথরকুচি, ঠিক আছে? পাথরকুচি বইয়ে লিখে রাখো, পাথরকুচি হচ্ছে ক্যাম উদ্ভিদ। ওকে, এটা আসলে কি? ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রাসালুসি যে গোত্রগুলো আছে, পাথরকুচি গোত্র, এই উদ্ভিদে এই প্রক্রিয়াগুলো হয় বলে এটা কি বলে? ক্যাম প্রক্রিয়া বলে। ওকে, এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে। এটা বিক্রিয়াগুলো C4-এর মতোই, তাই এক্সট্রা কোনো পড়া নাই। এখন আমরা উপরের পড়াগুলো রিপিট করব, যে কোনো পড়া আমাদের বাকি আছে কিনা, বা বই থেকে তুমি কিভাবে পড়বা এটা আমি দেখাই দিব। ঠিক আছে, বই পড়ার স্টাইলটা দেখাই দিব। এখন আলোক নিরপেক্ষ থেকে আমাদের পড়া শুরু। দেখো, এখান থেকে পড়া শুরু। আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি হবে? শর্করা তৈরি হবে, তার মানে কার্বোহাইড্রেট তৈরি বা কার্বন বিজারণ পদ্ধতি। এখান থেকে আগে মনে হয় 17 পর্যন্ত বলছিলাম, তাহলে এটা 18 নম্বর প্রশ্ন। ঠিক আছে, যে কি তৈরি হয় আলোক নিরপেক্ষ অধ্যায়ে, কি তৈরি হয়? আচ্ছা, এই যে আলোক নিরপেক্ষ অধ্যায়, এখানে কি কি আছে? 3টা প্রসেস আছে। একটা হচ্ছে ক্যালভিন চক্র, একটা হচ্ছে হ্যাচো-স্ল্যাক চক্র, একটা হচ্ছে ক্যাম। প্রশ্ন হচ্ছে এটা কোথায় হয়? আলোক নিরপেক্ষ অধ্যায় কোথায় হয়? বিক্রিয়াগুলো কোথায় হয়? স্ট্রোমাতে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। আর আগেরগুলো কোথায় হয়েছিল মনে আছে? ATP NADP ফটো সিস্টেমে তৈরি হয়েছে। ফটো সিস্টেম কোথায় থাকে? থাইলাকয়েড মেমব্রেনে থাকে। তার মানে আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়াগুলো কোথায় হয়েছে? থাইলাকয়েড মেমব্রেনে হয়েছে। মুখস্থ আছে কিনা এটা কি এক্সট্রা করে পড়তে হবে? আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়াগুলা, আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়াগুলা যে থাইলাকয়েড মেমব্রেনে হয়েছে, এটা মনে থাকবে। তাইলে নিরপেক্ষগুলো কি হবে? স্ট্রোমাতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে কয়টা আছে? 3টা প্রসেস। 19 নম্বর প্রশ্ন, যেখানে কি কি প্রসেস আছে। আমরা শুরুতে চলে যাব ক্যালভিন চক্রের মধ্যে। ক্যালভিন চক্র কোথায় আবিষ্কার করা হয় এটা লাগবে। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, যে তেজস্ক্রিয় কার্বন আইসোটোপ ব্যবহার করে এটা তৈরি করা হয়, এবং কোন শৈবালে? ক্লোরেরা নামক শৈবালে। শেষ। এখানে অনেকগুলো ধাপ আছে, এগুলো লাগবে না। এই যে এখানে যা যা আছে সব ছকের মধ্যে যা চলে যাবে, এগুলো কিচ্ছু পড়তে হবে না, এগুলো সব ছকে চলে যাবে। এখান থেকে কিচ্ছু পড়তে হবে না। আমি আবারও বলতেছি, এই যে আমি যা স্কিপ করতেছি তা স্কিপ, আমি যা স্কিপ করতেছি তা স্কিপ, এগুলো ছক থেকে পড়বা। এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এইটা লাগবে। আলোক নির্ভর আলোক নিরপেক্ষর পার্থক্য দেখো। দেখো, এটা এটা 5 স্টার, এটা 5 স্টার। এটা থাইলাকয়েড মেমব্রেনে হয়, আলোক নির্ভর ATP NADH তৈরি হয়, রাইট? ATP NADH তৈরি হয়, আর এটা স্ট্রোমার মধ্যে হয়। এখানে কিন্তু ATP তৈরির জন্য শক্তির প্রয়োজন হয়, আলোক শক্তির প্রয়োজন হয়। এখানে ফটোলাইসিসও হয়, এখানে আলোক শক্তির কোনো প্রয়োজন নাই, তাই তার নাম আলোক নিরপেক্ষ অধ্যায়। এখানে কি তৈরি হয় বলছি, আর এখানে কি তৈরি হয়? শর্করা তৈরি হয়, শর্করা, রাইট? এখানে NADP বিজারিত হয়, এখানে কি বিজারিত হয় না, বরং জারিত হয় শর্করা তৈরির জন্য। ওকে, বুঝতে পারছো কিনা? ইজি না? ইজি তো? ওকে, C3 উদ্ভিদের বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যগুলো একবার রিডিং দিবা, বৈশিষ্ট্যগুলো একবার রিডিং দিবা। যে স্টোমাটা দিনের বেলায় খোলা থাকে, নর্মাল জিনিস। এখানে কি বান্ডল শীত ঘিরে কোনো মেসোফিল টিস্যু থাকে না। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট একই ধরনের, গ্রানাম থাকে একই ধরনের, শুধুমাত্র মেসোফিল থাকে। তাপমাত্রা কত ppm এ কাজ করে, রাইট? C3 উদ্ভিদে অক্সিজেন গ্রহণ করে কে? প্রথম স্থায়ী পদার্থ কে? বলছি এগুলা, বলছি এগুলা। এই যে একটা প্রশ্ন আসে যে উদ্ভিদ দেহে যে শর্করাটা তৈরি হয়, যে সুক্রোজটা তৈরি হয়, এইটাই কিন্তু সারা দেহে কি বলে, সারা দেহে হচ্ছে পরিবাহিত হয়। তো সুক্রোজ সারা দেহে ট্রান্সপোর্ট হয়, এটা পরীক্ষায় আসে। নিচের কোন শর্করা উদ্ভিদে সারা দেহে ট্রান্সপোর্ট হয়? আনসার হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, ফটো রেসপিরেশন পড়াইছি বলো। ফটো রেসপিরেশনের পরে দেখবো একটা প্রশ্ন আসে যে ফটো রেসপিরেশন এবং নর্মাল যে রেসপিরেশন, শ্বসনের মধ্যে পার্থক্য কি? এটা 3 স্টার, বইয়ে 3 স্টার দাও। ফটো রেসপিরেশনের মধ্যে নামের মধ্যে ফটো আছে, তার মানে এটা আলোক নির্ভর, আর এটা আলোক নির্ভর নয়।
এটা কোথায়? 3টা অঙ্গে, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, 3টা অঙ্গ, 1 2 3, পড়াইছি কিনা বলো? আর এটা অনলি মাইটোকন্ড্রিয়া। এখানে কোনো অ্যাটিপি অ্যান্ড তৈরি হয় না, জাস্ট কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর এখানে কি তৈরি হয়? যেহেতু শ্বসন প্রক্রিয়া, ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল, কারণ এটা C3 উদ্ভিদের মধ্যে হয়। এটা কি নির্ভরশীল নয়, কোনো সম্পর্ক নেই। এটা প্রধানত C3 উদ্ভিদে ঘটে, এটা সকল জীবের সজীব কোষে ঘটে, সকল ধরনের কোষে এটা ঘটে। দেখো পড়া ইজি লাগতেছে কিনা? পড়া ইজি লাগতেছে। হ্যাচ ও স্ল্যাগ চক্র যেটা C4, এটা ক্যালভিন চক্রের ব্যতিক্রম। আর এটা ইক্ষু উদ্ভিদ আবিষ্কৃত হয়। এটা হচ্ছে ধরো আমরা এটার মধ্যে 21 নাম্বার যদি হয়, এটা 22 নাম্বার প্রশ্ন। কোথায় আবিষ্কার হয়? ইক্ষু উদ্ভিদ আবিষ্কৃত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এই যে এগুলা কিচ্ছু লাগবে না, এগুলা কিচ্ছু লাগবে না, সরাসরি চলে যাবা এর বৈশিষ্ট্য অথবা ছকের মধ্যে। এই উদাহরণ 23 নাম্বার প্রশ্ন, উদাহরণ থেকে 23 নাম্বার প্রশ্ন। C3 আর C4 এর পার্থক্যটা হচ্ছে মেইন, যা কিনা অলরেডি তোমাদের পড়াই দিয়েছে। এখান থেকে ধরো 24 নাম্বার প্রশ্ন। বুঝতে পারছো? কে তাপমাত্রা খাপ খাইতে সক্ষম নয়, কে সক্ষম, কেন সক্ষম? এখানে দেখো কোনো পৃথক স্তর থাকে না, জাস্ট মেসোফিল থাকে। আর এখানে কি পৃথক স্তর থাকে, যাকে বলা হয় ক্যাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি মনে হয় একটা কথা হয়তো বা ভুল বলছিলাম, যে মেসোফিলকে ঘিরে বান্ডল শীত, কথাটা উল্টা হবে, মানে বান্ডল শীতকে ঘিরে মেসোফিল। বুঝতে পারছো কিনা? বান্ডল শীতকে ঘিরে অরীয়ভাবে সজ্জিত মেসোফিল কোষ থাকে। আমার কথা বুঝতে পারছো কিনা? মানে বান্ডল শীতের চারপাশে মেসোফিল, এটা একটু কারেকশন করে নিও। আচ্ছা, তো এটা যেটাকে বলা হয় ক্রেঞ্চ অ্যানাটমি, এটা অবশ্যই C4 এ থাকবে। এখানে ক্লোরোপ্লাস্ট একই রকম, শুধুমাত্র মেসোফিল। আর এখানে 2 রকম, মেসোফিল আর হচ্ছে কি তোমার হচ্ছে বান্ডল শীত। এই জন্য দেখবে এখানে লেখা আছে গ্রানাযুক্ত মেসোফিল, গ্রানাবিহীন বান্ডল শীত। বুঝতে পারছো কিনা? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এখানে 50 থেকে 150, এভারেজে 50, এটা 0.10 ppm, তার মানে এর দক্ষতা বেশি। বিক্রিয়া ক্যালভিন চক্র শুধুমাত্র কি মেসোফিলে হয়, রাইট? ওকে। উৎপত্তির ক্ষেত্রে এটা হচ্ছে তোমার C3 উদ্ভিদ কি শীত প্রধান অঞ্চলে, যেহেতু তাপমাত্রা কম, আর এটা কি গ্রীষ্ম প্রধান অঞ্চলে, যেহেতু তাপমাত্রা বেশি থাকে। দেখো এগুলো বুঝতেছো কিনা? এগুলো কিন্তু সবাই আমি পড়াই দিছি তোমাদের। ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাগ চক্রের মধ্যে পার্থক্য দেখো কোন কোষে ঘটে? মেসোফিল আর মেটোসিল বান্ডল শীত দুইটার মধ্যেই। ফটো রেসপিরেশন ঘটবে না। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কে? RUBP, পেপা, ফসফিনল পাইরুভিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম কে? রুবিস্কো কার্বক্সিলেস। স্থায়ী পদার্থ কে? 3PGA। আর ওয়াজ এটা 3 কার্বন, এটা 4 কার্বন। দক্ষতা এটার কম, এটার বেশি। ক্লোরোপ্লাস্টের ধরন একরকম, আর এটা 2 রকম। মেসোফিল বান্ডল শীত। তাপমাত্রা 10 থেকে 25, 30 থেকে 45। কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব এভারেজে 25, এভারেজে 0.10। বলো সব পড়ায় ফেলছি কিনা? সব পড়ায় ফেলছি? ওই বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। বুঝতে পারছো পড়া? এখন আমরা দেখব শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হয়, যা আমরা ক্লাসের শুরুতে দেখে আসছিলাম, তাই না? শালক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন নির্গত হয় না? এই যে অক্সিজেন নির্গত হয়, এই অক্সিজেনের উৎস কিন্তু যে কোনো একটা হইতে পারে, কারণ এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, রাইট? এখানে অক্সিজেন আছে, এখানেও কি আছে? অক্সিজেন আছে। তো আসলে উৎসটা আসলে কে? আমার কথা বুঝতে পারছো কিনা? শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি? এই জন্য 3টা পরীক্ষা আছে, এই 3টা হচ্ছে আমরা এখন দেখব। আমি লিখে দেখে দেখাবো, সমস্যা নেই। কথা বুঝতে পারছো? আমাদের নেক্সট পড়া কি? শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কার্বন ডাইঅক্সাইড নাকি পানি? নির্গত অক্সিজেনের উৎস, তো আসল উৎস তো পানি থেকে আসে। তো এই জন্য পরীক্ষা করছে বিজ্ঞানীরা। 1 নাম্বার হিল বিক্রিয়া, খুবই কমন একটা বিক্রিয়া, HSC-তে আসে, বাট তোমাদের তো HSC জন্য লাগবে না, এখন জাস্ট বুঝলেই হবে। হিল বিক্রিয়া, তো হিল বিক্রিয়াতে কি হয়? আমরা নর্মাল শালক সংশ্লেষণ বিক্রিয়া কি দেখছি, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া দেয়, বাট এইখানে কার্বন ডাইঅক্সাইড বাদ, কার্বন ডাইঅক্সাইডকে নেয় না, সিম্পল একটা অজৈব জারককে নেয় কার্বন ডাইঅক্সাইডের বদলি, অজৈব জারক নেয়, প্লাস হচ্ছে পানি নেয়। পানি কিন্তু তার মতোই নেয়, নর্মালি পানি নেয়, কোনো সমস্যা নেই। এর ফলে এখানে আলো ক্লোরোফিল, মানে যা যা লাগে এগুলো দেয়। তো দেখা যায় যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড দেয় নাই, তো এখানে শর্করা তৈরি হয় না, মানে জাস্ট অজৈব জারকের ফলে এখানে একটা যৌগ H2 তৈরি হয়। বাট
অক্সিজেন ঠিকই তৈরি হয়। যেহেতু কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতেও অক্সিজেন তৈরি হয়েছে, তার মানে এই অক্সিজেনের উৎসটা আসলে কি? পানি না? বুঝতে পারছো? তো এখান থেকে প্রশ্ন আসে যে হিল বিক্রিয়ায় কাকে অনুপস্থিত ধরা হয়েছে? তাই তো বলি আমরা তো কালো কালো লাগে কেন? আমার লাইট ওইদিকে ঘুরানো। হ্যাঁ এখন ঠিক আছে, লাইটের মাথা ওইদিকে দেওয়া। আচ্ছা, হিল বিক্রিয়া এখানে অনুপস্থিত কে? এখানে অনুপস্থিত কে? অনুপস্থিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, 2 নাম্বার নীল বিক্রিয়া। এখানে এখন পানি বাদ দিয়া দেয়, আগেরটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়েছিল, এবার পানি বাদ দিয়া দেয়। এটা মনে রাখার একটা টেকনিক আছে। নীল, পানির নীল মানে কি? পানির যে সমুদ্রের পানি সেটার রং কি? নীল। তো নীল হচ্ছে ব্লু। ব্লু কি? পানি না? তাহলে পানি এখানে নাই। ঠিক আছে, বুঝতে পারছো? সি ব্লু। ওকে, তো নীল বিক্রিয়ার মধ্যে কি বাদ দিয়ে দিল? এবার পানি বাদ দিয়ে দিল। পানি বাদ দিয়ে চেক করতেছে যে অক্সিজেন তৈরি হয় কিনা। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে এবার পানির বদলে কি নেয়? H2S নেয়। পানির বদলে H2S নেয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড তার জায়গায় আছে, বাট পানি না নিয়ে কি নিছে? H2S নিছে। এরপর এখানে আলো, ক্লোরোফিল দিয়ে দেখছে কে তৈরি হয়। তো যেহেতু কার্বন ডাইঅক্সাইড নিছে, তো এখানে তো শর্করা তৈরি হবে, কোনো সমস্যা নেই। শর্করা তৈরি হবে। শর্করা যে নর্মাল সংকেত CH2ON, শর্করা তৈরি হয়েছে। গ্লুকোজ তৈরি হবে না, বাট শর্করা তো তৈরি হয়েছে। এবং এখানে সালফার মুক্ত হয়। দেখো, পানির বদলে যখন হাইড্রোজেন সালফাইড নিছি তখন সালফার মুক্ত হয়েছে। তাহলে যদি এখানে অক্সিজেন নিতাম, অক্সিজেন মুক্ত হইতো। তার মানে অক্সিজেনের উৎস আসলে কি? পানি। এখান থেকে বোঝা যায়, রাইট? আমার কথা কি বুঝতে পারছো? অক্সিজেনের উৎস যেখানে পানি, আর এখানে পানি তৈরি হয়। কথা বুঝতে পারছো? 3 নাম্বার রুবেন ও কামেন বিক্রিয়া। দেখো, রুবেন ও কামেন নাম দেখা মনে হচ্ছে না একটু যুদ্ধ যুদ্ধ লেগে গেছে? কামান নিয়ে আসছে, তার মানে একটা যুদ্ধ যুদ্ধ লাগে, তাই না? তার মানে এখানে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটা করার জন্য, এই পরীক্ষাটা করার জন্য তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। কীরকম? তারা কি করে? কার্বন ডাইঅক্সাইডের সাথে যে পানিটা ব্যবহার করে, কার্বন ডাইঅক্সাইডের সাথে যে পানিটা ব্যবহার করে, দেখা যায় পানির মধ্যে অক্সিজেন 18 ব্যবহার করছে। অক্সিজেন 18 হচ্ছে তেজস্ক্রিয় অক্সিজেন। কার্বনের 14 হচ্ছে তেজস্ক্রিয়, আর অক্সিজেনের 18 হচ্ছে তেজস্ক্রিয়। বুঝতে পারছো? তো যখন তারা তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করলো, দেখলো নতুন করে যে পানিটা তৈরি হয়, এখান থেকে যে পানিটা আসছে, শর্করা তো হবেই, C6H12O6, কিন্তু পানিটার মধ্যে দেখা গেছে তেজস্ক্রিয় পানি তৈরি হয়। বুঝতে পারছো? সরি, অক্সিজেনটা যে তৈরি হবে সেখানে কি? তেজস্ক্রিয় অক্সিজেন তৈরি হয়েছে। তিনি তেজস্ক্রিয় অক্সিজেন কোত্থেকে আসছে? পানি থেকে আসে না? এখান থেকেই তো আসছে। বুঝতে পারছো কি না? তার মানে আলটিমেটলি কি প্রুভ হইলো? যে নির্গত অক্সিজেনের উৎস কি? পানি। এই 3টা পরীক্ষার নাম জিজ্ঞেস করতে পারে তোমাকে। এই তো, আর কিছু না, এই 3টাই জাস্ট। ওকে, এখন হচ্ছে আমরা ফটোসিনথেসিসের প্রভাবকগুলো দেখব। মেইন যে প্রভাবক এগুলো দেখবো ইনশাল্লাহ। প্রভাবক। আচ্ছা, একজন মনে হয় বলছো আরেকবার বলার জন্য। ভাই আরেকবার একটু বলেন প্লিজ। আচ্ছা, বিষয়টা আসলে কি বলি। 3টা বিক্রিয়া করছে, হিল, নীল এবং রুবেন ও কামেন। ঠিক আছে, আরফি আক্তার খেয়াল করো। 3টা বিক্রিয়া করছে, হিল বিক্রিয়া, নীল বিক্রিয়া এবং রুবেন ও কামেনের বিক্রিয়া। বিক্রিয়া দিয়ে আসলে কি করছে? তারা টেস্ট করছে যে এই অক্সিজেনের উৎসটা আসলে কি। বুঝতে পারছো? অক্সিজেনের উৎস আসলে কি। তো তারা কি করছে? হিল বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড নেয় নাই, অজীব জারক নিছে। নীল বিক্রিয়ায় পানি নেয় নাই। রুবেন কামেন সবই নিছে, বাট অক্সিজেনকে তেজস্ক্রিয় হিসেবে নিছে। এখন কথা হচ্ছে, অজীব জারক যখন নিছে তখন দেখা গেছে শর্করা তৈরি হয়নি, বাট অক্সিজেন ঠিকই আসছে। অক্সিজেন কোত্থেকে আসলো তাইলে? কার্বন ডাইঅক্সাইড তো নাই, কোত্থেকে আসলো? পানি থেকে আসছে। আবার নীল বিক্রিয়ায় পানি নেয় নাই, দেখা গেল পানি না নেওয়ার কারণে অক্সিজেন আসে নাই। তার মানে পানি নিলে অক্সিজেন আসতো, তাহলে অক্সিজেনটা কোত্থেকে আসছে? পানি থেকে আসছে। আর রুবেন কামেন কি করছে? তেজস্ক্রিয় অক্সিজেন নিছে পানির মধ্যে, পরে দেখা গেছে যে অক্সিজেনটা নির্গত হয়েছে, এটা কি? তেজস্ক্রিয়। এর মাধ্যমে প্রমাণিত হইল নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। বুঝতে পারছো?
ওকে, তো চলো আমরা প্রভাবকগুলো দেখি। প্রভাবকের মধ্যে 1 নাম্বার আলো। তোমরা অলরেডি জানো লাল আলোতে সবচেয়ে বেশি, লাল আলোতে সবচেয়ে বেশি, সবুজে সবচেয়ে কম, সবচেয়ে কম। 2 নাম্বার তাপমাত্রা। তো সালোক সংশ্লেষণ আসলে কোন তাপমাত্রা সবচেয়ে ভালো হয় সেটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার, ঠিক আছে? তো এই অপটিমাম টেম্পারেচার মানে কি বুঝতে পারছো আশা করি। অপটিমাম মানে যে তাপমাত্রা সবচেয়ে বেশি ভালো হয়। অপটিমাম টেম্পারেচার হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। কিন্তু যদি প্রশ্ন করে যে কত তাপমাত্রায় সালোক সংশ্লেষণ হয় না, বন্ধ হয়ে যায়, বন্ধ হয় যদি বলে, তাইলে 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা 0 ডিগ্রি সেলসিয়াসের কম হইলে বন্ধ হয়ে যায়। আবার 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইলে বন্ধ হয়ে যায়। বুঝতে পারছো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কখন বন্ধ হয়ে যায়? 0 ডিগ্রি সেলসিয়াসের কম হইলে বন্ধ হয়ে যায়, 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইলে বন্ধ হয়ে যায়। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক। এরপর আছে হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত বাহ্যিক প্রভাবক। বাহ্যিক। অভ্যন্তরীণ যদি বলি, অভ্যন্তরীণ পাতার গঠন, ঠিক আছে? আমরা 3 নাম্বার বলতে পারি, অথবা অভ্যন্তরীণ মধ্যে 1 নাম্বার বলতে পারি পাতার গঠন। দেখো পাতার গঠন আসলে বিষয়টা কি? পাতার গঠন বলতে পারো, পাতার বয়স বলতে পারো। পাতার বয়স বলে ভালো, পাতার বয়স বলো। মাঝারি পাতার মধ্যে দেখা যাবে যে ফটোসিনথেসিস তুমি বেশি পাবা। যেগুলো বৃদ্ধ বা কচি পাতা, কচি বা বৃদ্ধ পাতার মধ্যে কম হয়, মানে সালোক সংশ্লেষণ। মাঝারি বয়স্ক মানে ইয়াং এজ, তরুণ যারা, ঠিক আছে, এদের মধ্যে মাঝারি বয়সের মধ্যে বেশি হয়, ঠিক আছে? এটা একটা মাথায় রাখবা। তারপর অভ্যন্তরীণ প্রভাবের মধ্যে আছে হচ্ছে তোমার পটাশিয়াম, যেই অনুঘটক, পটাশিয়াম অনুঘটক তোমার হচ্ছে মানে ফটোসিনথেসিস বাড়াতে সাহায্য করে। পটাশিয়াম ফটোসিনথেসিসের ভূমিকা রাখে, এটা মাথায় রাখবা। এই তো, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আর কি, গুরুত্বগুলো দেখাই দিচ্ছি। এখন আমাদের একটা পড়া দেখতে হবে, সেটা হচ্ছে ল অফ মিনিমাম আর ল অফ লিমিটিং ফ্যাক্টর। এই দুইটা কে দিছে, মানে কোন বিজ্ঞানী দিছে? এই দুইটা বিজ্ঞানী নাম আসে, তো টপিকের নাম হবে দুইটা বিজ্ঞানীর নাম। দুইটা বিজ্ঞানীর নাম। তো একটা হচ্ছে তোমার মতবাদের নাম হচ্ছে তোমার ল অফ মিনিমাম, আর একটা হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টর। এই দুইটার মধ্যে সবার প্যাচ লাগে যে কোনটা আসলে কে দিচ্ছে। আমি টেকনিক দিচ্ছি। ল অফ মিনিমাম কয় অক্ষর, কয়টা পার্ট? 3টা পার্ট। আচ্ছা, তাহলে আমরা এটা বানাইতে পারবো। হ্যাঁ, তবে তোমার সেট আপ লাগবে বিক্রিয়া করানোর জন্য, বুঝো নাই? বুঝতে পারছি, এই যে নীল হিল এদের মতো, তাই তো? আচ্ছা, ল অফ মিনিমাম 3টা পার্ট, লিবিক 3টা পার্ট। ল অফ লিমিটিং ফ্যাক্টর 4টা পার্ট। ওই যে কালামানিকের কথা মনে আছে কিনা? কালামানিক, ব্ল্যাকম্যান, এই যে 4টা পার্ট। ব্ল্যাকম্যান মানে যার নামে 4টা অংশ, সে 4 অক্ষর বিশিষ্ট, 4টা শব্দ বিশিষ্ট উক্তি দিছে। আর যার নামের 3টা অক্ষর, 3টা অংশ, সে হচ্ছে 3 অংশ বিশিষ্ট উক্তি দিয়েছে। বুঝতে পারছো? এভাবে মনে রাখবা। ওকে, এরপর হচ্ছে আমরা দেখব ফটোসিনথেসিস কোয়েফিশিয়েন্ট, ঠিক আছে? পিকিউ। এটা আসলে কি একটু খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ আসে। প্রভাবগুলো আমি দেখাই দিছি, বাকিগুলো রিং দিলেই পারবা। এইখানে একটা তথ্য আছে, দেখবা যে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম তাপমাত্রা।
আমরা কিন্তু একটু দেখলাম যে 22 থেকে 35 হচ্ছে অপটিমাম তাপমাত্রা। এইটাও আবার বইয়ে দেওয়া আছে, অপশনে 2 একসাথে দিবে না, যেটা অপশনে দিবে সেটা দাগাবা, ঠিক আছে। তো আমরা ফটোসিনথেটিক কোএফিশিয়েন্ট এখন দেখবো, বা যাকে আমরা বলি সালোক সংশ্লেষণের হার। এটা আসলে কিভাবে বের করে দেখো, অক্সিজেন কতটুকু সে দিছে এটাই তো তার মূল সফলতা, তাই না? মানে সালোক সংশ্লেষণের সফলতা আসলে কোন জায়গায়? আমরা বেঁচে আছি, আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, এটা কিন্তু ফটোসিনথেসিসের ফলে যে অক্সিজেনটা আসতেছে সেটার কারণে। তো সে আসলে কত অণু অক্সিজেন দিছে আর কত অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে তার অনুপাত হচ্ছে এই কোএফিশিয়েন্ট, বুঝতে পারছো? তো আমরা যে বিক্রিয়াটা একবার দেখি, বিক্রিয়াটা অবশ্যই ঠাড়া মুখস্থ থাকতে হবে। কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে আলো ক্লোরোফিল থাকবে, গ্লুকোজ C6H12O6, অক্সিজেন পানি, ঠিক আছে। 6 12 6 6। তা আমি যে কোএফিশিয়েন্ট যদি বলি PQ সমান কি, অক্সিজেনের পরিমাণ ডিভাইড বাই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কত? উপরে 6 নিচেও 6, তার মানে হচ্ছে 1। শ্বসনিক হারও লাগবে কোএফিশিয়েন্ট, ওইটা আবার অনেকগুলা। ফটোসিনথেটিক কোএফিশিয়েন্ট একটা পড়লেই হয়, কিন্তু শ্বসনের ক্ষেত্রে বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে কোনটার মধ্যে কত, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে কত, এগুলা লাগে। তো এটা বেশি পড়া, এখানে অল্প পড়া, এইটুকুই পড়া, বুঝতে পারছো? এখানে পড়া আসলে এতটুকু। তো আমরা আবারও উপরে যাব, সালোক সংশ্লেষণ পড়া আসলে শেষ, আর পড়া নাই এখানে। এরপর শ্বসনে পড়া শুরু। আমি একটু বই থেকে দেখাচ্ছি যে কী কী পড়তে হবে এই অংশটুকুর মধ্যে, ঠিক আছে। এখান থেকে শুরু করছিলাম আমরা। তো বলছি তোমাদের যে উৎসটা হিল বিক্রিয়া, নীল বিক্রিয়ায় কাকে অনুপস্থিত রেখে বিক্রিয়াটা করা হয় এটা লাগবে। আর সবচেয়ে সহজ প্রশ্ন যেটা আসে যে উৎসটা আসলে কি, পানি, এটাই আনসার। প্রভাবগুলো থেকে বাহ্যিক প্রভাবগুলো পড়বা, আমি পড়াই দিছি, পড়লে এখন পারবা। এবং এই প্রশ্নটা ক্লাসের মাঝখানে তোমাদের জিজ্ঞেস করছিলাম যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বর্তমানে কত, 0.04 ভাগ, ঠিক আছে। তাপমাত্রার ক্ষেত্রে কখন বন্ধ হয়ে যায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি বন্ধ হয়ে যায়, অতি উচ্চ তাপমাত্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে বন্ধ হয়ে যায়, এবং অপটিমাম টেম্পারেচার হচ্ছে 22 থেকে 35। অপটিমাম হচ্ছে 22 থেকে 35। অপশনে যদি 22 থেকে 35 না থাকে, অপশনে যদি 22 থেকে 35 না থাকে তখন কি দাগাবা বলো? তখন দাগাবা 30 থেকে 35, বুঝতে পারছো? কিছু পদার্থের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্লোরোফিল তৈরির জন্য লৌহ মানে আয়রন ম্যাগনেসিয়াম লাগে, এটা তো আগেই জানো। অভ্যন্তরীণ প্রক্রিয়ায় পাতার বয়স, মাঝারি পাতার ক্ষেত্রে কথা বলছি। পটাশিয়াম আয়ন ভূমিকা রাখে বলছি। এছাড়াও পটাশিয়াম আয়ন কিন্তু পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রেও ভূমিকা রাখে, রাইট? দেখো লিবিক ল অফ মিনিমাম আর ব্ল্যাকম্যান ল অফ লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে। ল অফ লিমিটিং ফ্যাক্টর হচ্ছে ব্ল্যাকম্যান, নাম ধরে দেখে রাখবা। লিমিটিং ফ্যাক্টর কী কী এটা জেনে রাখতে হবে। লিমিটিং ফ্যাক্টর কী কী, ঠিক আছে? 3টা লিমিটিং ফ্যাক্টর আছে, তাপমাত্রা, আলো এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। একটু মুখস্থ রাখতে হবে আর কি, এছাড়া তেমন পড়া নাই এখানে, এগুলো সব এক্সট্রা পড়া, ঠিক আছে। এইখানে একটা তথ্য লাগবে যে গম গাছে কত ঘনত্বে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি, 0.15%। গম গাছেরটা একটু এক্সট্রা করে মনে রাখতে হবে, ঠিক আছে। আর জলজ উদ্ভিদে 1.1%। হার পড়াইছি, কোশ্চেন পড়াইছি, এখান থেকে লাগবে না কিছু। গম গাছেরটা পড়াইছি 0.15%, এই তো, এইগুলাই পড়া। সুক্রোজ উদ্ভিদে সারা দেহে পরিবাহিত হয়, এটা বলছি, শেষ। তো সালোক সংশ্লেষণ ক্লাসে যা যা পড়াইছি যদি আরেকবার একটু দেখায় দেই যে কী কী পড়াইলাম আজকে ক্লাসে সালোক সংশ্লেষণের জন্য। শুরুতে আমরা হচ্ছে কি পড়ছি, একদম বিক্রিয়া থেকে শুরু করে কি কি লাগবে, ঠিক আছে, এই অধ্যায়ে কি কি লাগবে এবং স্টার্টিংয়ে কিভাবে তুমি নোটটা সাজাবে এটা বলছি। প্রয়োজনে খাতাটা রোটেট করে নিবা, খাতাটা রোটেট করে এই পেজে এই পুরোটাকে নোট করবা যাতে পড়া কম হয়ে যায়, কম পেজে নোট হয়ে যায়। এরপর রঞ্জকগুলো নিয়ে কথাবার্তা বলছি, কত পার্সেন্ট কোথায় শোষিত হয়, প্রতিফলিত হয় এবং প্রতিসারিত হয়, এগুলো বলে দিছি। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি কোন আলোতে, কম কোন আলোতে, মেকানিজমের ক্ষেত্রে আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ, কোনটার মধ্যে কী তৈরি হয়, কোথায় হয়, কার আন্ডারে কোনটা, কয়টা ছক পড়তে হবে সব কিন্তু বলে দিছি। আলোক নির্ভর অধ্যায়, এখানে ফটো সিস্টেম কোথায় থাকে এবং ফটো সিস্টেম সম্পর্কে তথ্যগুলো গোছাই দিছি এখানে, তোমরা এভাবে নোট করবা। চক্রীয় অচক্রীয় ছক করে দিছি। এরপর হচ্ছে কয়টা টার্ম ক্লিয়ার করছে এখানে, ফটোলাইসিস কি, ফটোফসফোরাইলেশন কি, অ্যান্টিঅক্সিডেন্ট শক্তিশালী কোনটা, ফটোলাইসিস কি তৈরি হয়, আয়ন কোনটা বলে দিছি। ফটো সিস্টেম 1 এবং 2 এর মধ্যে পার্থক্য দেখাই দিছি।
আলোক নিরপেক্ষ অধ্যায় থেকে ক্যালভিন চক্র আর হ্যাচোস্ল্যাক চক্র কীভাবে খুব ইজিলি মনে রাখা যায়, বড় প্রসেসটা না মনে রেখে কীভাবে অল্পতে মনে রাখা যায় 2 মিনিটে, সেটা শিখিয়ে দিছি। ফটো রেসপিরেশন জিনিসটা কী কী অঙ্গাণু অংশগ্রহণ করে, কত পার্সেন্ট কমে, C3-তে কেন হয়, C4-এ কেন হয় না, এগুলো কিন্তু বলে দিছি। ঠিক আছে, এখানে একটু আপডেট করবা, এই চিত্রটা একটু আপডেট করে নিবা। এই যে এখানে হচ্ছে তোমার এভাবে লিখে নিবা যে বান্ডল শীতের আবৃত করে যে মেসোফিলের আবরণ থাকে, এইটা C4-এ থাকে, এটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে, এটা কিন্তু বই থেকে দেখাই দিছি, এখানে আপডেট করে নিবা। ওকে, আর এখানে হচ্ছে ক্যালভিন চক্র এবং হ্যাচোস্ল্যাক চক্রের পার্থক্য দেখাই দিছি। নির্গত অক্সিজেন উৎস 3টা বিক্রিয়া এবং পানি যে উৎস দেখাই দিছি। বাহ্যিক প্রভাবক থেকে কোন প্রশ্নগুলো আসে এবং বিজ্ঞানীর নাম কীভাবে মনে রাখবে এবং ফটোসিনথেটিক কোয়েশেন্ট সংশ্লেষণের হার কত, এটা দেখা দিচ্ছে। ওকে, তো এই তো আমাদের আজকে পড়াশোনা, আশা করি ক্লাস ভালো লাগছে, পড়লে পারবা ইনশাল্লাহ। বইটা ভালো মতো পড়লে এখন দেখবা সব পড়া সহজ হয়ে গেছে। ওকে, হ্যাঁ, 4 থেকে 5 পৃষ্ঠায় তোমাদের নোটগুলো কভার হয়ে যাবে। এইটা পরীক্ষার আগে রিভিশন দিলে অল ক্লিয়ার ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।